বলছি, তোমাদের সাথে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আর একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি, ওখানে জয়েন করে যাও, প্রচুর উপকার পাবে। কি পাবে না পাবে ওখানে জয়েন করলে তুমি বুঝতে পারবে। যারা জয়েন করেছো তারা জানো। কেউ আছো এখানে এরকম যে ওখানে জয়েন করে গেছো? তোমাদের সাথে বারবার শেয়ার করা হয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। কেউ ওখানে আছো? ভয়েস ঠিক শোনা যাচ্ছে না। ওখানে দেখতে পাচ্ছ তো যে সবকিছু পাওয়া যাচ্ছে কিনা? আচ্ছা, একজন মাত্র জয়েন করেছে, ঠিক আছে, বাকিদের জয়েন করার দরকার নেই। আমি লিঙ্ক শেয়ার করেছি, জয়েন করার দরকার নেই বাকিদের। একজন দুজন জয়েন করলে হবে, কারণ সবাই চাকরি পাবে না। সবাইকে প্লিজ জয়েন করবে না, আমি বারণ করে দিচ্ছি। আমি যতই শেয়ার করি না কেন, তুমি একদম বিশ্বাস করবে না, জয়েনও করবে না, এতে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। একদম জয়েন করবে না, বারণ করে দিচ্ছি। যাই হোক, স্যার জয়েন করে গেছেন, আমরা ক্লাসটা স্টার্ট করি। 6:03 হয়ে গেছে। যেটা বলার যে অবশ্যই ক্লাসটাকে মন দিয়ে করো, ভালো করে শোনো। স্যার এক্সপার্ট রয়েছেন, তিনি আরো ভালো বলতে পারবেন এই সম্পর্কে। আর নেক্সট যেটা বলবো তোমাদেরকে, যে কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, যতটুকু দরকার সেটুকুই মেসেজ করো, তার বাইরে এক্সট্রা মেসেজ করার দরকার নেই। যারা আছো তারা ডেফিনেটলি ওই জায়গাগুলো থেকে বেনিফিট পাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে রেগুলার কোশ্চেন আসবে টপিক ওয়াইজ। আজ হিস্ট্রি, কাল জিওগ্রাফি, মানে ওখানে মূলত জিকের কোশ্চেন গুলো আসে, ওখান থেকে রেগুলার কোশ্চেন পাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তুমি যত রকমের রিক্রুটমেন্ট যা কিছু হয়, লাইভ ক্লাসের লিঙ্ক সবকিছু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিডিএফ গুলো পেয়ে যাবে সব। চলো, কিসের সাবজেক্ট? জিকে এতক্ষণ বুঝতে পারলে না ভাই? স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এতক্ষণ বুঝতে পারোনি? কিসের ক্লাস? গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। স্যার যেমন বললেন, তো তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং যারা শেষ পর্যন্ত থাকবে অবশ্যই তারা কিন্তু পিডিএফ রেকর্ডিং সবকিছুই কিন্তু তোমরা পাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, সকলে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। তো আশা করি সকলেই দেখতে পাচ্ছ এবং ঠিকঠাক শুনতে পাচ্ছ। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। দেখো আমাদের অলরেডি কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, তো তোমরা দেখে নেবে। তোমরা এখানে দেখো যারা ডিফেন্সের পরীক্ষাগুলো দিতে চাও, তো এটা তোমাদের কাছে একটা কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে। তো এখানে ডেট এমনি কবে কি ফর্ম ফিল আপ হচ্ছে এগুলো তোমরা ভালো করে দেখে নিও। আর দেখো আমাদের প্রচুর কিন্তু এবছর ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। তো এখানে দেখো আমাদের কি কি যোগ্যতা, কি কি থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, তোমরা আশা করি জানো পরীক্ষা সম্পর্কে, বা স্যার তোমাদের আশা করি পরবর্তীকালে বলে দেবে। তো এই জায়গাগুলো আমি আর বলছি না। দেখো আমরা সিলেবাসে চলে আসছি ডাইরেক্ট। তো সিলেবাস যদি দেখা যায়, তো এখানে আমাদের 4টে সাবজেক্ট থাকে। পার্ট 1 মানে আমাদের পার্ট এ তে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং জিআই। পার্ট বি তে আমাদের জিকে পার্টটা থাকবে, এবং পার্ট সি তে ম্যাথামেটিক্স, এবং পার্ট ডি তে ইংরাজি অথবা হিন্দি। তো প্রত্যেক কটায় দেখো 20টা করে কোশ্চেন থাকবে। তো এখানে তোমাদের 40 মার্ক করে কিন্তু থাকবে, টোটাল 160 মার্ক। 80টা কোশ্চেন 2 নাম্বার করে 160 মার্ক। এবার দেখো আমরা আলোচনায় আসি মেন জায়গায়। তো জিকে যে পোর্শনটা রয়েছে, তো এখানে আমাদের দেখো জিকে এর বলতে আমাদের এখানে বিভিন্ন টপিকের উপরে কিন্তু আমাদের বিভিন্ন সাবজেক্ট থেকে জিকে কোশ্চেন গুলো আসে। যেমন হচ্ছে দেখো সায়েন্টিফিক ইনভেনশন, স্পোর্টস, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ইম্পর্টেন্ট ডেটস, কালচার অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমি, ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, জেনারেল পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই সমস্ত বিষয়গুলো থেকে তোমাদের জিকে তে কিন্তু কোশ্চেন আসবে। এই জায়গাগুলো তোমাদের কিন্তু এখানে রেডি করতে হবে।
তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজকে যদি আমি ডিটেলসে দেখি, তো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার যেমন থাকছে, এখান থেকে আমাদের কোশ্চেন প্রচুর জিজ্ঞাসা করে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় করে এবং জিডিতেও কিন্তু জিজ্ঞাসা করে। এছাড়া ইন্ডিয়ান নেইবার কান্ট্রি, যেগুলো আমাদের বিভিন্ন ভারতের আশেপাশে যে বিভিন্ন দেশগুলো রয়েছে তাদের সম্পর্কে, বা তাদের মুদ্রা কি, তাদের হচ্ছে পার্লামেন্টের নাম কি, তাদের সঙ্গে বর্ডার শেয়ার কোন কোন রাজ্য আমাদের করছে, এগুলো থেকেও কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জায়গাটায়। তো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের এই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। সায়েন্স ক্ষেত্রে দেখো ইনভেনশন, ডিসকভারি, এগুলো তো রয়েছে। নলেজ অফ কারেন্ট ইভেন্টস, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সামিট থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন আমাদের সামিট থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে ঘটনাগুলো ঘটছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া সায়েন্টিফিক রিসার্চ, ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইকোনমিক নিউজ, ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই আমাদের ধরো আরবিআই আমাদের যে বিভিন্ন রিপোর্ট গুলো প্রকাশ করে, বা ইন্টারন্যাশনাল সংস্থাগুলো যে সমস্ত ইকোনমিক রিলেটেড নিউজ গুলো প্রকাশিত করে থাকে, বিভিন্ন ইন্ডেক্স বলতে পারো, এগুলো ইন্ডেক্স বিভিন্ন, তারপর ইকোনমিক্স আমাদের ফিনান্সিয়াল রিলেটেড বিভিন্ন রিপোর্ট। তো এখান থেকে কোশ্চেন আসে। স্যার আমাদের স্পোর্টস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে, স্পোর্টস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পোর্টস থেকে আমাদের কোশ্চেন আসে। তো তাহলে বুঝতে পারলে। তো আমরা যদি জিডির প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন যদি দেখে নিই যে কি টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, তাহলে একটা আমরা আন্দাজ পাবো যে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। দেখো এখানে প্রথমেই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, যে কালচার যে টপিক বলেই দিয়েছিল কোশ্চেন আসবে। দেখো এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার ভামা কলাপম আখ্যানের সাথে যুক্ত কোন নৃত্য, ঠিক আছে, কোন নৃত্য এটা যুক্ত, সেটা তো আমাদের এখানে দেখো জিজ্ঞাসা করা ছিল। কুচিপুড়ি হয়ে যাবে দেখো সঠিক উত্তর। তো কুচিপুড়ি আমরা কোথায় দেখতে পাই? অন্ধ্রপ্রদেশে কিন্তু দেখতে পাই, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। ঠিক একইভাবে দেখো ভারতনাট্যম আমরা কোথায় দেখতে পাই? তো আমরা ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু। কাথক কোথায় দেখতে পাই? মূলত আমরা উত্তর ভারতে কিন্তু দেখতে পাই, ঠিক আছে, উত্তর ভারত তথা উত্তর প্রদেশ বলতে পারো। তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই। তো এই ধরনের কোশ্চেন, হ্যাঁ ওড়িশি তো ওড়িশাতেই হবে, এটা নিয়ে কোনো নেই। তো এই ধরনের কোশ্চেন গুলো দেখো আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে, বিভিন্ন আমাদের যে নৃত্যগুলো রয়েছে, ডান্স, এবং আমাদের বিভিন্ন ভারতবর্ষে উৎসব, মূলত আমাদের বিভিন্ন জাতির যে নৃত্য এবং উৎসব আছে সেগুলো থেকেও কিন্তু খুব ডিপলি এই জায়গাটা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। তো ভারতের কালচার সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে। এছাড়া দেখো কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপ জিতেছে, এটা আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। পরবর্তী দেখো ভারতনাট্যম নৃত্যশিল্পীতে অবদানের জন্য নিম্নলিখিত কাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল? তো দেখতে পাচ্ছ এগুলো কারেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন কোশ্চেন এবং আর্ট অ্যান্ড কালচার থেকে। এরপর দেখো আমাদের নেক্সট কোশ্চেন যদি দেখি, দেখো ফিফা বিশ্বকাপ 2022 এর আয়োজন কোন দেশ করেছিল? একই শিফটে দেখো মানে স্পোর্টস থেকে একই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এগুলো ভাগ্য ভালো থাকলে একই শিফটে অনেক সময় কমন পড়ে যায় একই জায়গা থেকে। তো দেখো বিভিন্ন আমাদের কোশ্চেন দেখো জিজ্ঞাসা করেছিল। এছাড়া দেখো আমাদের নেক্সট যদি দেখে নিই, 2023 সালে দেখো জুলাই দীপিকা দেশওয়াল সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বার ড্যাশে বক্তৃতা দিয়েছেন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে আরো একটা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে। তারপর দেখো আমাদের বহাগ বিহু ড্যাশ নামেও পরিচিত। তো আমাদের বিহু, এটা আমরা কোথায় দেখতে পাই? আসামে দেখতে পাই, আসাম রাজ্যে। তো বিহু আবার আমাদের যে দেখা যায়, সেটা আবার 3 ধরনের বিহু আছে, ঠিক আছে, বহাগ বিহু, কাটি বিহু, দেখো বহাগ বিহু বা রঙ্গালী বিহু এবং কাটি বিহু এবং মাঘ বিহু, ঠিক আছে, এই 3 ধরনের বিহু কিন্তু আমাদের বিহু আবার প্রচলিত আছে। এগুলো আবার আমাদের জানতে হবে যে এগুলো কোন সময় হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়ে রাখতে হবে, আগামী দিনে তোমাদের এখান থেকেও
কোশ্চেন আসবে, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী দেখো আমরা যদি দেখে নিই কোশ্চেন আর কি কি এসেছে। দেখো এখানে আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করেছে যে কোন রাজ্য সরকার 2023 সালের জানুয়ারিতে আবাসিক মহিলাদের জন্য চাকরিতে 30% আনুভূমিক শতাংশের জন্য আইন পাস করেছে। বুঝতে পারছো, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। পরবর্তী দেখো আমরা যদি দেখে নিই, দেখো মেক ইন ইন্ডিয়া আমাদের ড্যাশ সালে 25শে সেপ্টেম্বর চালু হয়েছিল। তো আমাদের যে নোটস আমি দিয়ে থাকি, তো আমরা জানো আমাদের বিভিন্ন ব্যাচে আমি তোমাদের এই টপিকের উপরে নোটস দিয়ে থাকি, যে আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, ঠিক আছে, প্রকল্প, তো প্রকল্পগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, সেটা রাজ্যের আমাদের ক্ষেত্রে হতে পারে বা আমাদের সেন্ট্রালের হতে পারে, কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে, সেন্ট্রালের হতে পারে। তো এই ধরনের কোশ্চেন বিশেষ করে 2014 পর থেকে যে প্রকল্পগুলো চালু হয়েছে বর্তমান 2025 পর্যন্ত, সেগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে, তারপর বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, ঠিক আছে, জনধন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প আছে, তো সেগুলো কিন্তু আমাদের ভালো করে সালটা অন্তত জেনে রাখতে হবে এবং কি সম্পর্কে সেটা আমাদের অল্প বিস্তর কিন্তু জেনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করছে। এরপর দেখো নিম্নলিখিত কোন খেলাটি আমাদের অঙ্কিতা রায়না যুক্ত। দেখো স্পোর্টস থেকে কোশ্চেন, খেলাধুলা থেকে কোশ্চেন, খেলাধুলা থেকে এরকম পার্সোনালিটি রিলেটেডও কোশ্চেন আসে, যে তোমাকে জিজ্ঞাসা করে দেবে যে রজার ফেডেরার, ঠিক আছে, রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত, বা ধরো জিজ্ঞাসা করলো আমাদের মেসি বা রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত। এই টাইপের কোশ্চেন গুলো কম বেশি সোজা বা একটু আননোন কোশ্চেন আমাদের পার্সোনালিটি রিলেটেড খেলা থেকে কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখে নিই, রঞ্জিত সিং গোল্ড কাপ দেখো আমাদের কোন খেলার সাথে যুক্ত। তো দেখো এটাও আমাদের স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, খেলা থেকে আমাদের স্ট্যাটিক জিকে। তো আমাদের জানো আমাদের খেলাধুলায় যে আমাদের বিভিন্ন খেলা থেকে বিভিন্ন যে স্টেডিয়াম গুলো আছে, ঠিক আছে, স্টেডিয়াম আছে ধরো, তারপর খেলা থেকে আমাদের বিভিন্ন যে খেলায় ব্যবহৃত টার্ম গুলো রয়েছে, যেমন ধরো টার্ম বলতে তোমার দেখো যেরকম ধরো বললো আমাদের ফ্রি কিক, বা আমাদের ধরো বললো আহ বিভিন্ন যে টার্ম গুলো আছে, ধরো বললো টি টি কথাটি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এই যে টার্ম গুলো এগুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করে। আবার ধরো বিভিন্ন ধরনের স্টেডিয়াম যেগুলো রয়েছে, ধরো তোমাকে বললো যে আমাদের চিপক স্টেডিয়াম, ঠিক আছে, চিপক স্টেডিয়াম এটা কোথায় আছে, যে কোনো একটা স্টেডিয়ামের নাম বলে দেবে, দিয়ে বলবে এই স্টেডিয়ামটা ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে। বা ধরো আমাদের বললো অরুণ জেটলি স্টেডিয়াম, এটা আমাদের কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে, অরুণ জেটলি স্টেডিয়াম এটা আমাদের কোন রাজ্যে কিন্তু রয়েছে। তো এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে। তারপর দেখো আরো জিজ্ঞাসা করেছে ক্যাপ্টেন প্রতিমা ভুল্লার দিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার জিজ্ঞাসা করেছিল। তাহলে বুঝতে পারছো কত কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আর আমাদের যে স্ট্যাটিক জিকে থেকে এসছে। তো 20টা যদি তোমাদের কোশ্চেন থাকে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10 থেকে 12টা কোশ্চেন, ঠিক আছে, 10 থেকে 12টা বা তারও বেশি কিন্তু কোনো কোনো শিফটে আমাদের শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এবং স্পোর্টস এগুলো থেকে জিজ্ঞাসা করে, ঠিক আছে। স্পোর্টস সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এরও হতে পারে, আবার স্পোর্টস সেটা স্ট্যাটিক জিকেরও হতে পারে। স্পোর্টস থেকে আমাদের বিভিন্ন পার্সোনালিটি, বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন টার্ম থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো আমাদের জিজ্ঞাসা করে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞাসা করে, ধরো বললো এবছর আহ ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, এই বছর ধরো কোনো আমাদের ওয়ার্ল্ড বিশ্বকাপ খেলা হলো, ঠিক আছে, মেয়েদের যেমন এই কোশ্চেনটা আমি তোমাদের কিছুদিন আগে করেছিলাম, এই এনটিপিসি পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, রেলের পরীক্ষায়, যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড।
এগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। এবার দেখো তোমরা এর সঙ্গে কিন্তু এই কোর্সটার সঙ্গে তোমরা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, পুলিশের বিভিন্ন পরীক্ষা, কনস্টেবল, লেডি কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো তোমরা এই কোর্সের সঙ্গে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ সিলেবাসটা অনেকটা কিন্তু একই রয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসছি তাহলে আজকের আমাদের বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে দেখো আমি তোমাদের পুলিশের একটা পরীক্ষা কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো পুলিশের পরীক্ষাটার জন্য। আর এরপর দেখো আমরা চলে আসছি আজকের আমাদের বিষয়। দেখো আমি তোমাদের স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি, ঠিক আছে? এই দুটো ক্লাস তোমাদের মানে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে কিন্তু আমি তোমাদের পড়িয়ে থাকি। তো আজকের বিষয় আলোচনা এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপরই হবে। তো বেশিরভাগ কোশ্চেন যেহেতু দেখলে এই জায়গা থেকেই আসছে, প্রায় 50% ওপর আমরা যদি ধরি 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু এই জায়গা থেকেই আসবে। তো এই জায়গাটা তাহলে আমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে আমি তোমাদের নোটস এত বছর যাদের আমাদের বিভিন্ন যে ব্যাচ গুলো রয়েছে তাদের দিয়ে এসছি এবং তারা কিভাবে সাফল্য লাভ করছে, কতটা কমন পাচ্ছে। এই রিসেন্ট যেমন আমাদের কনস্টেবল পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে, তোমাদের কোশ্চেন দেখাবো হুবহু নোটস থেকে কিন্তু একদম মানে তুলে দিয়েছে কোশ্চেন গুলো কনস্টেবল এই আগের রবিবার যে পরীক্ষাটা হয়ে গেল। ঠিক আছে, তো সেই জন্য বলছি এগুলো দেখো ভালো করে। তো এগুলো আশা করি তোমাদের যে জিডি পরীক্ষা আসছে, আমাদের আগের বারেও যে ব্যাচ ছিল তো তারাও কিন্তু হেল্পফুল পেয়েছে, তোমরাও পাবে। তো এগুলো দেখতে থাকো। দেখো নেক্সট জায়গায় আমি চলে যাচ্ছি, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এই স্ট্যাটিক জিকেটা আমরা কিভাবে পড়াশোনা করতে পারি। যারা একদম নতুন আছো তাদের কাছে এই সাবজেক্ট গুলো অপরিচিত লাগতে পারে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দেখো এগুলো কিছু এমন একটা কিছু মানে বিশাল কিছু জিনিস নয়। একটু তোমরা যদি দেখো এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের এবছর কনস্টেবল পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেছে, লিফটের আবিষ্কর্তা কে, ঠিক আছে? তো এগুলো আমি তোমাদের ক্লাসে করিয়েছি। তো এগুলো দেখো আমাদের, দেখো লিফটের আবিষ্কর্তা কে, আমি যখন আবিষ্কর্তা তোমাদের ডিসকভারি বা আবিষ্কর্তার নোটস করিয়েছিলাম মানে তোমাদের পড়িয়েছিলাম ক্লাসে, দেখো এই দেখো হুবহু কিন্তু জিজ্ঞাসা করেছে যে এলিভেটর বা আমাদের যেটাকে লিফট বলে থাকি একই জিনিস। তো দেখো কোশ্চেন পুরো একদম পুরো ছেপে দিয়েছে, ঠিক আছে? দেখো আরো কোশ্চেন কত দিয়েছে, দেখো আমি তোমাদের ডে বারবার কিন্তু পড়িয়ে থাকি, যে বারবার ক্লাসে বলি যে ডে গুলো ভালো করে করো। এগুলো আমাদের ক্লার্কশিপ পরীক্ষা তো আমি দিয়েছিলাম, আমাদের যে ব্যাচ রয়েছে ওখানে 3টে ডে জিজ্ঞাসা করেছিল, 3টেই কিন্তু কমন ছিল। পুলিশের পরীক্ষায় এই রবিবার যেটা হলো একটা ডে জিজ্ঞাসা করেছে, একটাই কিন্তু কমন। ঠিক আছে, জিজ্ঞাসা করেছিল আন্তর্জাতিক যোগা দিবস। দেখো নোটস এর মধ্যে কিন্তু রয়েছে 21শে জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়, দেখতে পাচ্ছ। তারপর দেখো আরো জিজ্ঞাসা করেছিল আমাদের একটা নদী রিলেটেড একটা কোশ্চেন কনস্টেবল পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল যে কোন দুটো নদীর উৎপত্তি হিমালয়ের তিব্বত থেকে। দেখো ব্রহ্মপুত্রা এবং হচ্ছে আমাদের দেখো গঙ্গা, এই আমাদের ইন্ডাস, ঠিক আছে, দুটোরই দেখো তিব্বত থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, নোটস এর মধ্যে কিন্তু রয়েছে। তারপর দেখো আরো জিজ্ঞাসা করেছিল সীমানা রিলেটেড, তোমাদের ওই চ্যাপ্টারটা এই টপিকটা রয়েছে ইন্ডিয়ান নেভার অ্যান্ড কান্ট্রি। দেখো তো জিজ্ঞাসা করেছিল বাংলাদেশের সঙ্গে কোন রাজ্যের বর্ডার রয়েছে। দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে বাংলাদেশের সঙ্গে। এবং আগের সপ্তাহে আমাদের যে ব্যাচের ক্লাস ছিল সেখানে তোমাদের কিন্তু এগুলো আমি করিয়েছি, দেখতে পাচ্ছ আন্তর্জাতিক যোগ দিবস জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো জাল্লিকাট্টু, এগুলো আমি তোমাদের উৎসব যে আমাদের ডান্স এন্ড ফেস্টিভ্যাল আছে যে নোটসটা তোমাদের করাই ডান্স এন্ড ফেস্টিভ্যাল, ঠিক আছে, ওখানে কিন্তু বড় বড় করে আমাদের নোটস করানো আছে যে জাল্লিকাট্টু আমাদের কোথায়, তামিলনাড়ুতে কিন্তু বিখ্যাত এই উৎসবটা, ঠিক আছে। দেখো লিফট কিন্তু জিজ্ঞাসা করেছিল। এবং তোমাদের যে নোটস দিয়েছিলাম যেখানে এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য আমাদের কি হতে হবে,
জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্য কিন্তু 2:3 হতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেন দেখো হুবহু কিন্তু কোশ্চেন কমন এসেছে। দেখো ওস্তাদ আলী আকবর খান, ঠিক আছে, আমাদের কি বাজাতেন? সরোদ। তোমাদের এগুলো পড়িয়েছি, আজকের নোটসেও তোমাদের রয়েছে, তোমরা এগুলো পাবে, এগুলো ভালো করে পড়বে, এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তো দেখতে পাচ্ছ কত কোশ্চেন কমন এসছে। এবং রিসেন্টলি লাস্ট যে ক্লাসটা করেছিলাম ওখানে আইনি আকবরী আমাদের কোন ভাষায় লেখা, দেখো হুবহু তুলে দিয়েছে ফার্সি ভাষায় লেখা। নোটস থেকে কিন্তু কোশ্চেন কমন এসেছে। ঠিক আছে, দেখো এই দেখো আবুল ফজল আকবর নামা কোন এতে লেখা হয়েছিল। আর দেখো নোটস এ দেখো আইনি আকবরী দেখো ফার্সি ভাষায় লেখা। ঠিক আছে, এই যে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফার্সি। তো এই সমস্ত কোশ্চেন দেখতে পাচ্ছ, যে আশা করেছে দেখো বর্ডার রিলেটেড আমাদের বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করছে কোশ্চেন কিন্তু রয়েছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই যে আমরা পরীক্ষা দেব জিডি তার সঙ্গে যে পুলিশ, দুটোই ধরতে পারো। ঠিক আছে, যারা ডিফেন্সের তোমরা পরীক্ষা দিচ্ছ বা দেবে, তো জিডির কিন্তু এবছর প্রচুর সিট রয়েছে, ভালো করে পরীক্ষাটা দাও। খুব একটা যে শক্ত পরীক্ষা এটা বলবো না, একটু ভালো করে প্রিপারেশন নিলে, গাইড নিয়ে যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। ম্যাথ, রিজনিং, ইংরাজি আলাদা আলাদা স্যার রয়েছে, এবং হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর সব স্যার রয়েছে, তারা তোমাদের ওই বিষয়গুলো গাইড করবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের জন্য আমি রয়েছি। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে পড়াই তোমাদের সেটা বলে রাখি, কিভাবে মানে ভালো মানের কোশ্চেন তোমাদের কমন আসছে সেগুলো দেখাচ্ছি। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে আমি কিন্তু তোমাদের ডিটেলসে পড়িয়ে থাকি। ঠিক আছে, পুরো ডিটেলসে কিন্তু তোমাদের পড়িয়ে থাকি। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দুভাবে পড়বো, এক হচ্ছে আমরা এমসিকিউ আকারে পড়বো, তার সঙ্গে কিন্তু নোটস আকারেও কিন্তু পড়বো। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস কোনগুলো পড়বো? বিভিন্ন যে আমাদের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট থেকে রিসেন্ট তোমাদের নোটস দিয়েছিলাম। এনটিপিসি তে ওখানে কিন্তু কমন এসেছিল, রেলের এনটিপিসি। ঠিক আছে, আরআরবি এনটিপিসি। এছাড়া দেখো বিভিন্ন যে পুরস্কার সম্মান আছে, বিভিন্ন কমিটি, বিভিন্ন সম্মেলন, ধরো তোমাকে জিজ্ঞাসা করলো G7 এবছর কোন দেশে আয়োজিত হলো, বা এই রিসেন্ট যেটা হলো আমাদের জি টোয়েন্টি এবছর আমাদের কোন দেশে হলো। ঠিক আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে, এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু বলতে হবে। তো এছাড়া দেখো আমাদের যৌথ সামরিক মহড়া, তোমরা জানো ভারতবর্ষ বিভিন্ন দেশের সাথে কিন্তু সারা বছর বিভিন্ন দেশের সাথে যৌথ সামরিক মহড়া গুলো প্র্যাকটিস করে থাকি। তারপর বিভিন্ন দেখো খেলা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের বিভিন্ন, ধরো আমাদের এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারা কোন বিষয়ে পুরস্কার পাচ্ছে। ঠিক আছে, এগুলো জনপ্রিয় প্রকাশিত বই, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তো এগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন ডিটেলসে জিজ্ঞাসা করে, এই জায়গাগুলো যদি আমরা ছেড়ে যাই তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো না। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক একইভাবে যখন এগুলো আমরা পড়ছি, এগুলোর আমাদের এমসিকিউ কিন্তু সলভ করতে হবে। তাহলে এমসিকিউ কতগুলো পাবে? তোমরা এমসিকিউ দেখো মাসে কিন্তু অন্তত 200টা কিন্তু কোশ্চেন পাবে, এবং কোন কোন মাসে যখন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি হয়, গুরুত্বপূর্ণ ঘটনা বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা আরো একটু বেশি কোশ্চেন তোমরা পাবে। তো যে মাসে যেরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তার উপর কিন্তু নির্ভর করছে, অন্তত তোমরা 200টা প্রত্যেক মাসে। ঠিক আছে, প্রত্যেক মাসে কিন্তু 200টা করে এমসিকিউ পাবে, অর্থাৎ উইকে কিন্তু 50টা করে কিন্তু এমসিকিউ সেট পাবে, এক একটা করে সেট থাকে আমাদের। ঠিক আছে, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, 4টে সেটে কিন্তু অন্তত 200টা কোশ্চেন থাকবেই থাকবে, তার বেশিও থাকে, যে মাসে যেরকম ঘটনা ঘটে সেই অনুযায়ী। তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেলস এর টপিক গুলো পড়ছি, তার সঙ্গে কিন্তু এমসিকিউ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউ, সেগুলো কিন্তু মান্থলি ওয়াইজ কিন্তু আমরা সলভ করছি। ঠিক আছে, একটা মাসে 200টা করে গুরুত্বপূর্ণ বেস্ট এমসিকিউ সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা নোটস কিন্তু দেখো আমাদের বেঙ্গলি এবং ইংরাজি দুটো ভাষাতে কিন্তু থাকবে, তোমার যে ভাষায় সুবিধা পড়ার
সেই ভাষায় কিন্তু পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এবার আসি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে বলতে কি বোঝায়? স্ট্যাটিক জিকে জিনিসটা কি না, স্ট্যাটিক জিকে হচ্ছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর ইকোনমিক্স, সায়েন্স, এগুলো বাদ দিয়েছে আদার্স যে টপিক গুলো থেকে কোশ্চেন আসে। যেমন ধরো আমজাদ আলী খান কি বাজাতেন, ঠিক আছে, ওস্তাদ আমজাদ আলী খান কি বাজাতে বা কোন বিদ্যায় পারদর্শী ছিলেন, তো শরৎ বিদ্যা, তো শরৎ বাজাতেন। তো এই ধরনের কোশ্চেন আমরা ইতিহাস ভূগোলে পাবো না। তো এই জন্য হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে, এগুলোকে বলা হয় স্ট্যাটিক জিকে। তো এইরকম দেখো 180-র ওপরে কিন্তু টপিক রয়েছে, যেগুলোর ওপরে কিন্তু তোমাদের আমি ডিটেলসে নোটস দিয়ে থাকি, এবং এগুলোর ওপরে কিন্তু আবার এমসিকিউ তোমাদের কিন্তু করে থাকি। তো স্ট্যাটিক জিকেও আমরা ঠিক একইভাবে পড়বো, নোটস পাশাপাশি কিন্তু এমসিকিউ পড়বো, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকে দেখো কোনগুলো হয়, যেমন দেখো ভারত সম্পর্কে, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের প্রধান বন্দর, ভারতের বন্দর মূল তথ্য, ভারতের জলপ্রপাত, ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, ভারতের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের নদী পথ দৈর্ঘ্য। দেখো নদী থেকে পুলিশের পরীক্ষাতেও কোশ্চেন এসেছে, ঠিক আছে, সেই জন্য নদী ছাড়া যাবে না, ঠিক আছে, নদী থেকে আসবেই আসবে, নদী ভাই ছাড়া যাবে না, ঠিক আছে, নদী থেকে একটা করে দেবেই দেবে। দেখো ভারতের গুরুত্বপূর্ণ ক্রীড়া স্টেডিয়াম, শীর্ষ ব্যান্ড এবং মালিক, ধরো বললো তোমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে, তারপর ধরো বলো গুগলের প্রতিষ্ঠাতা কে, তারপর দেখো রাজ্য ভিত্তিক ভারতের বিভিন্ন জাদুঘর, ভারতের বিভিন্ন পর্বত শৃঙ্গগুলো, ভারতের, যেমন ধরো বললো আরাবল্লী আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি, ঠিক আছে, আরাবল্লী আরাবল্লী সর্বোচ্চ শিখরের নাম কি, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন গুলো শৃঙ্গ থেকে আসে। ভারতের পর্বত পাহাড় সমূহ, ধরো একটা পাহাড় বলে দিল যে এই পাহাড়টা কোথায় আছে। তারপর দেখো ভারতের ইউনেস্কো ওই ঐতিহ্য স্থান, যেমন ধরো বলে দিল তাজমহল, ঠিক আছে, তাজমহল, তাজমহল আমাদের কবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। বা আমাদের বলে দিল দেখো কোনার্ক টেম্পল কবে স্বীকৃতি পেয়েছে। বা আমাদের বলে দিল ধরো আমাদের বলে দিল যে পাহাড়ি যে রেলপথ, ঠিক আছে, যে 3টে রেলপথ আছে সেটা কবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। বা আমাদের দুর্গাপুজো কবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেন আসে খুব। ভারতের রাজ্য এবং সীমান্ত দেশ সমূহ, দেখো আমাদের এটা সাবজেক্টই কিন্তু রয়েছে, এখান থেকেও আমাদের পুলিশের পরীক্ষায় কমন এসেছে, ঠিক আছে, পুলিশের পরীক্ষায় কমন এসেছে, বাংলাদেশ রিলেটেড জিজ্ঞাসা করেছিল। তো তোমাদের বাংলাদেশ দিতে পারে, পাকিস্তান দিতে পারে, আফগানিস্তান দিতে পারে, ঠিক আছে। আফগানিস্তানের সঙ্গে আমাদের পিওকেতে একটা ছোট যোগাযোগ রয়েছে। এই ধরনের গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভারতের হিল স্টেশন গুলো, ঠিক আছে, তারপর ভারতের বিভিন্ন শহর এবং রাজ্যের ডাক নাম, যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে প্রাসাদের শহর কাকে বলে, প্রাসাদের শহর কাকে বলে, ঠিক আছে, প্রাসাদের শহর কাকে বলে। বা আমাদের ধরো বললো গোলাপি শহর কাকে বলে, এরকম কোশ্চেন আছে, ঠিক আছে, গোলাপি শহর কাকে বলে। তারপর দেখো আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপজাতি গুলো, তাদের নিয়েও আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে পরীক্ষায়। ভারতের 91টি জনপ্রিয় উৎসব এবং তার তালিকা, তো 91টা মোটামুটি বলছি, এর বেশিও কিন্তু হয়ে থাকে। ভারতের দেখো ভারতের বিভিন্ন আহ তারপর আরো দেখো আমাদের রিভার নদী তীরবর্তী আমাদের ভারতীয় শহর, ভারতের ফসল উৎপাদনকারী রাজ্য সমূহ, যেমন বললো ধরো গম উৎপাদনে, হ্যাঁ, গম উৎপাদনে প্রথম কোন রাজ্য, গম উৎপাদনে প্রথম কোন রাজ্য, ঠিক আছে, গম, আখ, এই সমস্ত কোয়েশ্চেন গুলো আসে যে কোনটা কোন উৎপাদনে প্রথম। ভারতের পাওয়া প্রধান মাটির ধরন, কি ধরনের মাটি আমাদের দেখা যায়। রাজ্য ভিত্তিক ভারতের বিভিন্ন লোক নৃত্য, আমাদের যে বিভিন্ন ডান্স গুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে ডান্স গুলো রয়েছে সেগুলো আসতে পারে। পাখি এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম, উদ্ভিদ এবং বৃক্ষের বৈজ্ঞানিক নাম। ধরো জিজ্ঞাসা করলো আমাদের যে ভুট্টা বা ধানের বিজ্ঞানসম্মত নাম কি, ঠিক আছে, ধানের বিজ্ঞানসম্মত নাম কি।
ঠিক আছে, এই টাইপের আসতে পারে। প্রাণীর যদি দিয়ে দেয়, ধরো বললো যে কোন একটা প্রাণী জিজ্ঞাসা করে দেবে, বলবে তার বিজ্ঞান সম্মত, ধরো বললো মানুষের বিজ্ঞান সম্মত নাম কি, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ভারতের গুরুত্বপূর্ণ পাখি অভয়ারণ্য, আমাদের যে বার্ড স্যাংচুয়ারি গুলো রয়েছে, ঠিক আছে, আমাদের যে বার্ড স্যাংচুয়ারি গুলো রয়েছে বা আমাদের পক্ষী অভয়ারণ্য যেগুলো রয়েছে, যেমন ধরো তোমাদের বললো কুলিক 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 পক্ষী অভয়ারণ্য, এটা আমাদের ভারতের কোন জায়গায় রয়েছে, ঠিক আছে। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ গুলো, এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। বন্য প্রাণী, বিখ্যাত মন্দির মসজিদ, এগুলো তো আছেই। গুরুত্বপূর্ণ স্থান, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, সর্বোচ্চ, এটা থেকে আজকে নোটস তোমরা পাবে। হেডকোয়ার্টার, সদর দপ্তর, এগুলো আছে। আন্তর্জাতিক সীমানা, ভারতের বিভিন্ন জাতীয় প্রতীক সমূহ, ঠিক আছে। ভারতের প্রথমদের তালিকা, আজকে এটা থেকেও তোমরা নোটস পাবে। ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের প্রথম নারী সমূহ, এগুলো থেকে আজকে নোটস পাবে। রাজনীতিবিদদের জনপ্রিয় বই, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। ইসরো সম্পর্কিত, দেখো আমাদের ইসরো আর ডিআরডিও, এই দুজনে মিলে কি কি জিনিস লঞ্চ করছে, বুঝতে পারলে, এগুলো থেকে প্রচুর কোশ্চেন ভালো ভালো জিজ্ঞাসা করে। ধরো আমাদের এই যে রিসেন্টলি ডিআরডিও অগ্নি মিসাইল লঞ্চ করেছে, তো তোমাকে ওখান থেকেও জিজ্ঞাসা করতে পারে যে, বা ধরো ইসরো থেকে জিজ্ঞাসা করলো যে আমাদের এই যে একটা স্যাটেলাইট লঞ্চ করা হলো, সেটা কোন ভেহিকেলের সাহায্যে লঞ্চ করা হলো, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন আছে। তো ওয়ার্ল্ড সম্পর্কেও কিন্তু অনেক স্ট্যাটিক দিকে আছে, তো এগুলো মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে। এগুলোর ওপর মোটামুটি 180টার বিষয়ের উপর তোমরা কিন্তু নোটস পাবে, ঠিক আছে, 180 প্লাস কিন্তু নোটস পাবে। এবার দেখো আমরা আজকের টপিকে চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স এর। আজকে প্রথম আমাদের টপিক যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স এ আজকে আমরা শুরু করছি নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। তো নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, আমাদের নভেম্বর শেষ হয়ে গেছে, ডিসেম্বর পড়ে গেছে। তো এখানে দেখো ইংরেজিতে নোটস রয়েছে, ইংরেজি যদি পড়তে চাও তো ইংরেজিতে দেখতে পারো। কেউ যদি মনে করো ইংরেজিতে আমি কমফোর্টেবল নয়, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কোনো চিন্তা করার দরকার নেই। দেখো আমাদের নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতেও রয়েছে। যেমন দেখো আমাদের কিছুদিন মানে আমাদের এখন কি হচ্ছে, শ্রীলঙ্কায় একটা সাইক্লোন হয়েছে, ঠিক আছে, এবং সেই সাইক্লোনের ফলে ওখানে কি হয়েছে, বন্যা দেখা দিয়েছে। যারা শেষ পর্যন্ত থাকবে অবশ্যই কিন্তু নোটস পাবে, নোটস নিয়ে কোনো চিন্তা নেই। দেখো, তো কিছুদিন আগে একটা সাইক্লোন হয়েছে, তো সাইক্লোনের ফলে ওখানে কিন্তু বন্যা দেখা দিয়েছে, ঠিক আছে। বন্যা হওয়ার ফলে কি হয়েছে, ওখানে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানির জায়গা রয়েছে। তো সেখানে দেখো ভারত একটা অপারেশন চালিয়েছে ওখানকার মানুষদের সহায়তার জন্য। তো সেটার নাম দেওয়া কি হয়েছে, অপারেশন সাগর বন্ধু, ঠিক আছে, অপারেশন সাগর বন্ধু। এরকম ডিটেলসে তোমরা নোটস পাবে। দেখো বিশ্বের সর্বাধিক জনবহুল শহরের তকমা পেয়ে গেল জাকার্তা, ইন্দোনেশিয়া, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, আমাদের ইথিওপিয়ার সুপ্ত আগ্নেয়গিরি, যেটা থেকে রিসেন্টলি আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে, মাউন্ট হাইলি গুব্বি। তারপর দেখো এখানে আমাদের শ্রীলঙ্কায় যে ঝড়টা হয়েছে সাইক্লোন, তার নাম দিতাওয়া। তারপর ভারত নেপাল একটা যৌথ সামরিক মহড়া করেছে, যেটার নাম সূর্য কিরণ। টেনিস হল অফ ফেমে যুক্ত হয়েছে কে, রজার ফেডেরার। মিস ইউনিভার্স এবছর কে হয়েছে, মিস ফাতিমা বোস। মহিলা কবাডি বিশ্বকাপ কারা জিতেছে, ভারত জিতেছে। কাকে হারিয়ে, চাইনিজ তাইপেইকে হারিয়ে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে কোন শব্দটাকে, প্যারাসোশ্যাল। প্যারাসোশ্যাল যে শব্দটা রয়েছে তাকে কিন্তু কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। 2024 গান্ধী শান্তি পুরস্কার প্রাপক কে হয়েছেন, মিশেল ব্যাসেলেট, ঠিক আছে। এইসব কোশ্চেনই তোমাদের জিজ্ঞাসা করবে। জিআই ট্যাগ প্রাপ্ত দেখো আমাদের গুজরাটের অম্বাজি মার্বেল। ভারত যুক্তরাজ্যের সামরিক মহড়া অজেয় ওয়ারিয়র। জিআই ট্যাগ প্রাপ্ত সিকিমের লেপচা বাদ্যযন্ত্র তুংবুক
এবং পোমতুং। ঠিক আছে, ভারত ফ্রান্সের মধ্যে যৌথ মহড়া হয়েছে গরুদা। ভারত ভিয়েতনামের মধ্যে হয়েছে ভিনব্যাক্স। 2025 পুরস্কার বিজয়ী বই ফ্লেশ, এবং পেয়েছে দেখো আমাদের ডেভিড সালায়। এই নামটা মনে রাখবে, ডেভিড সালায় আমাদের হচ্ছে বুকার পুরস্কার পেয়েছে। তোমাদের এগুলোই জিজ্ঞাসা করে যে এবছর 2025 বুকার পুরস্কার কে পেলেন, চোখ বুঝিয়ে একদম উত্তর করতে হবে। কি করতে হবে? ডেভিড সালায়। ঠিক আছে, এবং তিনি কোন দেশের লোক? হাঙ্গেরিয়ান। এবং তার বইটা কি? ফ্লেশ। ভারত শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া মিত্র শক্তি। প্রথম রাজ্য হিসাবে দেখো ইন্টারনেট চুক্তি স্বাক্ষর করেছে স্টারলিংকের সাথে মহারাষ্ট্র। নাইটহুড উপাধি পেল নাইটহুড ডেভিড বেকহ্যাম। ভারতের 94তম রামসার সাইট কাটিহার বিহারের গোগাবিল। ইসরো দেখো, আমি একটু আগেই বলছিলাম ইসরো, ইসরো থেকে কোশ্চেন আসে। আমাদের একটা সব থেকে ভারী স্যাটেলাইট দেখো উৎক্ষেপণ করা হয়েছে। সব থেকে ভারী স্যাটেলাইটটা ওজন দেখবে 4400 কেজি। বুঝতে পারছো? আমাদের মানুষের ওজন দেখো বড্ডজোর এভারেজ 60 থেকে 70, খুব বেশি একটু হলে আমি ধরে নিচ্ছি 80, 90, 100 কেজি ধরছি। কিন্তু স্যাটেলাইটটা ওজন দেখো 4400 কেজি। এটাকে মহাকাশে পাঠানো হয়েছে। তবে কিরকম পাওয়ারফুল রকেট ইউজ করা হয়েছে? তো যে রকেটটা করে পাঠানো হয়েছে CMS-03। দেখো ইউনেস্কো গ্যাস্ট্রোনমি আমাদের শহর হিসেবে পরিচিতি পেয়েছে লখনৌ উত্তরপ্রদেশ, প্রথম ছিল হায়দ্রাবাদ। আর ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার কে হলেন ইলাম পার্থি এয়ার। ঠিক আছে, তো দেখো একই জায়গায় সারা মাসের গুরুত্বপূর্ণ আমরা নোটস পেয়ে গেলাম। বুঝতে পারলে? এরপর দেখো আমরা ICC মহিলা বিশ্বকাপ, যেটা আগের মাসে হয়েছে, একবার চোখ বুলিয়ে নিই। দেখো আমাদের মহিলা বিশ্বকাপ কোথায় হয়েছে? ভারত এবং শ্রীলঙ্কায়। উদ্বোধনী অনুষ্ঠান গুয়াহাটিতে হয়েছিল। ফাইনাল ম্যাচ হয়েছে DY পাটিল স্টেডিয়াম, নবী মুম্বাই। অ্যানথেম গান ছিল ব্রিং ইট হোম। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত। কাকে হারিয়ে? দক্ষিণ আফ্রিকাকে। এখানে দেখো সেরা খেলোয়াড় কে হয়েছে? দীপ্তি শর্মা। আর ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে সাফালি বর্মা। সর্বাধিক রান করেছিলেন 571 লরা উলভাট। বোঝা গেল? দেখো ইউনেস্কো আমাদের ওয়ার্ল্ড রেকর্ড করেছে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান। এক মাসে সর্বাধিক মানুষ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মে কিন্তু নিবন্ধন করেছে। আমাদের প্রিয় অ্যাক্টর ধর্মেন্দ্র, তিনি কিন্তু মারা গেছেন 24শে নভেম্বর 2025। তার প্রথম চলচ্চিত্র ছিল দিল ভি তেরা হাম ভি তেরা, 1960 সালে। পুরস্কার পদ্মভূষণ তিনি পেয়েছেন 2012 সালে। এরপর দেখো আমরা দেখে নেব অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন মহারাষ্ট্রের যে রেল স্টেশন, যে ঔরঙ্গাবাদ, তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর রাখা হয়েছে। আমাদের 24শে নভেম্বর ভারতের প্রধান বিচারপতি হিসাবে মনোনীত হলেন সুপ্রিম কোর্টের আমাদের 53তম বিচারপতি হলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। আগের বার আমি তোমাদের NTPC ব্যাচে করেছিলাম, আমাদের 52তম জিজ্ঞাসা করা হয়েছিল BR গাভাই। ঠিক আছে, BR গাভাই, এটা কিন্তু কমন এসেছিল। এটাও তোমরা করে যাবে। 53তম আমাদের সূর্যকান্ত শর্মা। বিমান ঘাঁটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল যুদ্ধ বিমান উড়িয়েছেন কোথা থেকে? আম্বালা স্টেশন থেকে। ওশিয়ানিয়ার যে দেশটি IUCN এর 90তম সদস্য রাষ্ট্র হলো, সেটা হচ্ছে টুভালু। দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি আসিয়ানের মেম্বার হলো 11তম সদস্য, তিমোর লেস্তে।
দুইবারের অলিম্পিক পদকজয়ীকে সম্মান জানানো হলো টেরিটোরিয়াল আর্মি লেফটেন্যান্ট কর্নেল পদে। কাকে না? আমাদের নীরজ চোপড়াকে। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন? সানা এ তাকাইচি। পরীক্ষায় আসবে সানা এ তাকাইচি। তারপর দেখো দেখো প্রচুর আছে, আমি মেন মেন গুলো তোমাদের বলে দিচ্ছি। অরুণাচল প্রদেশে উদ্বোধন হওয়া প্রথম আমাদের বাণিজ্যিক কয়লা খনি, তার নাম নামচিক নামফুক। এখানে ইংরেজিতে আছে, ইংরেজিতে করতে চাইলে ইংরেজিতে করতে পারবে। এরপর দেখো আমাদের প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হয়েছে। প্যারা অ্যাথলেটিক আমাদের হয়েছে কিন্তু নিউ দিল্লিতে। প্যারা অ্যাথলেটিক ম্যাসকট ছিল বিরাজ। এখানে দেখো আমাদের আমাদের ভারত কিন্তু 10 নম্বর পজিশনে ছিল প্যারা অ্যাথলেটিকে। টোটাল 22টা কিন্তু তারা পদক পেয়েছে, আমরা পেয়েছি 6টা গোল্ড সহ। প্রথম কে হয়েছে? প্রথমটা আর তোমরা লাস্টেরটা মনে রাখবে, মানে ভারত। তো ব্রাজিল এক্ষেত্রে প্রথম হয়েছে, 44টা টোটাল পেয়েছে, 15টা সোনা পেয়েছে। আর ইন্ডিয়া কিন্তু আমাদের 10ম পজিশনে রয়েছে। এই দুটো তোমরা মনে রাখবে, এই দুটো থেকেই কোশ্চেন আসে যে এই প্যারা অ্যাথলেটিকে কে সব থেকে বেশি পদক পেয়েছে, ব্রাজিল। আর আমাদের ভারত কোন পজিশনে রয়েছে। ঠিক আছে, এই দুটো করলেই হয়ে যাবে। 2025 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে লাপাতা লেডিস। সেরা পরিচালক হয়েছে কিরণ রাও। সেরা অভিনেতা হয়েছে কার্তিক আরিয়ান, অভিষেক বচ্চন। সেরা অভিনেত্রী হয়েছে আলিয়া ভাট। এরপর আমরা সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু চোখ বুলিয়ে নিই। তো সেপ্টেম্বরে দেখো আমাদের বিখ্যাত আমাদের আদিবাণী বিষয়ক একটা আমাদের প্ল্যাটফর্ম, এআই চালিত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমাদের যুদ্ধ অভ্যাস 2025 হয়েছে ভারত আমেরিকার মধ্যে। এশীয় সম্মেলন হয়েছে চীনেতে। মেন্স হকি এশিয়া কাপ দেখো খেলা হয়েছে। মেন্স এশিয়া কাপ, মেন্স পুরুষদের মানে পুরুষদের হকি এশিয়া কাপ, সেটা দেখো আমাদের রাজগীর বিহারে হয়েছে। আমাদের ভারত কিন্তু শিরোপা জিতেছে, চতুর্থবার শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। ইউএস ওপেন দেখো আমাদের ঘোষণা হয়ে গেছে। ইউএস ওপেন এবছর পেয়েছে পুরুষদের কার্লোস আলকারাজ, আর মহিলা বিভাগে পেয়েছে আরিনা সাবালাঙ্কা। ঠিক আছে, এগুলো আমাদের জিজ্ঞাসা করে। এরপর দেখো আমরা স্ট্যাটিক জিকেতে চলে আসছি। স্ট্যাটিক জিকের এবছরের এই আজকের প্রথম দেখো ভারত রত্ন। এখন দেখো ভারত রত্ন এখানে 2024 দেওয়া আছে। তো আমাদের মনে হতে পারে এত পুরনো আমরা করব কেন। তো ভারত রত্ন দেখো 2025-এ ঘোষণা হয়নি, তো এইটাই তো আমরা পড়ে যাবে। তো আমরা 5জনকে এবছর আমাদের দেওয়া হয়েছিল 2024। এম এস স্বামীনাথন, সবুজ বিপ্লবের জনক। চৌধুরী চরণ সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। পিভি নরসিমা রাও, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। লালকৃষ্ণ আদবানি, ভারতের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কর্পূরী ঠাকুর, ভারতের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা দেখো আগের বছর কিন্তু কমন পড়ে গেছে। তো যতক্ষণ না আবার নতুন ঘোষণা হচ্ছে এই নামগুলোই মনে রাখবে। এরপর দেখো আজকের নেক্সট টপিক, ভারতের প্রথম নিযুক্তি। তো ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে শানমুখাম চেট্টি। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল এম.সি. শীতল ডভ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম চিফ ইনফরমেশন কমিশনার ওয়াজদাদ হাবিবুল্লাহ। তারপর দেখো নৌবাহিনীর প্রধান কে ছিলেন? আর.ডি. কাটারি। প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? আমাদের সর্দার বলদেব সিং। প্রথম নির্বাচন কমিশনার প্রচুরবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে, এগুলোই জিজ্ঞাসা করে যেগুলো আমি বলছি। ঠিক আছে, তো সুকুমার সেন, এটা আসে পরীক্ষায়। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জানো। প্রথম বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল থমাস এলামস্ট্রিস্ট। বিদেশ মন্ত্রী আমাদের প্রথম জওহরলাল নেহেরু।
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সি গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। প্রথম রেলমন্ত্রী জন মাথাই। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম আমাদের লোকপাল কে ছিলেন? অনেকবার পরীক্ষায় এসছে, পিনাকি চন্দ্র ঘোষ, ভারতের প্রথম লোকপাল। বুঝতে পারলে, কোশ্চেনটা এসছে। আচ্ছা, ভারতের প্রথম লোকসভার স্পিকার, এটাও আসে, জি ভি মাভালাঙ্কার। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। এখানে যখন বলবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তো সেক্ষেত্রে বলবে সি গোপালাচারী বা চক্রবর্তী গোপালাচারী। ঠিক আছে, যখন এখানে ভারত কথাটা ঢুকিয়ে দেবে। পরবর্তী দেখো আমাদের নেক্সট টপিক, ভারতের গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ। দেখো, ভারতের সব থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের নাগার্জুন শ্রীশৈলম টাইগার রিজার্ভ। দেখো, অলরেডি কোশ্চেন কমন এসেছে, এটা আমাদের অন্ধ্রপ্রদেশে আছে। তারপর দেখো আমাদের নামদাফা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে আছে। তারপর দেখো কমলাং, অরুণাচল প্রদেশ। পাককে টাইগার রিজার্ভ, এটাও অরুণাচল প্রদেশ। তারপর দেখো আসামে কি কি রয়েছে? মানস, বহুবার পরীক্ষায় আসে, মানস হচ্ছে আমাদের আসামে রয়েছে। নামরি আছে আসামে। ওরাং টাইগার রিজার্ভ, এটাও আসামে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, এটাও আসামে। এখানে একটা এক শৃঙ্গ গন্ডার দেখা যায়, এটার জন্য এই ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভটা পরীক্ষায় আমাদের দিয়ে থাকে। ঠিক আছে, কিসের জন্য দিয়ে থাকে? এই এক শৃঙ্গ গন্ডারের জন্য এখানে কিন্তু পাওয়া যায়। এরপর দেখো বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক এবং আমাদের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, সেটা হচ্ছে আমাদের বাল্মীকি ন্যাশনাল পার্ক তথা টাইগার রিজার্ভ, একমাত্র বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক। তারপর দেখো ছত্তিশগড় উদান্তি সীতা নদী, আচনা কুমার বন্যপ্রাণী অভয়ারণ্য। ইন্দ্রাবতীটা খুব ইম্পর্টেন্ট, ইন্দ্রাবতী আমাদের আছে, ছত্তিশগড়ে রয়েছে। ঝাড়খণ্ডের একমাত্র আমাদের টাইগার রিজার্ভ তথা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে আমাদের পালামৌ টাইগার রিজার্ভ। কর্ণাটকে আমাদের রয়েছে বন্দিপুর, খুব ইম্পর্টেন্ট বন্দিপুর। পরবর্তী দেখো কর্ণাটকে ভদ্রা আছে, কালী আছে। নাগারহোলটাও ইম্পর্টেন্ট, নাগারহোল মনে রাখবে। এছাড়া দেখো আমাদের বিলিগিরি রঙ্গনাথ মন্দির টাইগার রিজার্ভ। কেরালায় গুরুত্বপূর্ণ আছে আমাদের পেরিয়ার ন্যাশনাল পার্ক তথা পেরিয়ার টাইগার রিজার্ভ। এখানে আমাদের বাঘ, উল্লেখযোগ্য হাতির জনসংখ্যা দেখা যায়। বিরল সিংহ লেজযুক্ত ম্যাকাক, এক ধরনের বাঁদর দেখবে, অনেকটা সিংহের মতো দেখতে। ঠিক আছে, মুখটাও অনেকটা সিংহের মতো, ল্যাজটাও অনেকটা সিংহের মতো দেখতে লাগে। তো এই ধরনের বাঁদর দেখা যায়। পারম্বিকুলাম টাইগার রিজার্ভ, এটাও কেরালা। মধ্যপ্রদেশে প্রচুর টাইগার রিজার্ভ আছে, কারণ এখানে সব থেকে বেশি বাঘ কিন্তু এখানেই পাওয়া যায়। তো কানহা যেমন রয়েছে দেখো, পেঞ্চ রয়েছে, বান্ধবগড় রয়েছে, পান্না আছে, সাতপুরা আছে। তারপর দেখো সঞ্জয় ধুবড়ি রয়েছে, ইত্যাদি রয়েছে। মহারাষ্ট্রেও কিন্তু আছে দেখো মেলঘাট। এছাড়া রয়েছে তাদোবা, তাদোবা খুব বিখ্যাত মহারাষ্ট্রের ক্ষেত্রে। ঠিক আছে, তো তাদোবাটা তোমরা মনে রাখবে। এছাড়া দেখো পেঞ্চ তো আছে, এছাড়া সহাদ্রি তো আছে। নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ আছে। বোর, এটাও কিন্তু রয়েছে, কিন্তু মেন আমাদের মহারাষ্ট্রের ক্ষেত্রে তাদোবা, তাদোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, তাদোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, এটা আমাদের জিজ্ঞাসা করে। দেখো মিজোরামে রয়েছে দাম্পা, উড়িষ্যাতে রয়েছে সিমলিপাল এবং সাতকোছিয়া। সিমলিপালটা পরীক্ষায় জিজ্ঞাসা করে। রাজস্থানে দেখো অনেক রয়েছে, রণথম্বর, রামঘর, বিষধরী, সারিস্কা, এই তিনটে ইম্পর্টেন্ট। এছাড়া মুকন্দরা, কালাকাঁদ,
সারিস্কা, এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া তামিলনাড়ুতে দেখো কালাকাঁদ, আনামালাই, মধুমালাই, ঠিক আছে, সত্যমঙ্গলম, এই ধরনের গুলো মনে রাখবে, সত্যমঙ্গলম, এগুলো তামিলনাড়ুতে রয়েছে। তেলেঙ্গানাতে কাওয়াল রয়েছে, আমরাবাদ টাইগার রিজার্ভ আছে, এবং দুধওয়া টাইগার রিজার্ভ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে আছে। এছাড়া পিলভিত আছে। আচ্ছা, উত্তরাখণ্ডেরটা ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় কমন এসেছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান 1936 সালে তৈরি হয় জিম করবেটের নামে, ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক তথা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। রাজাজিও রয়েছে উত্তরাখণ্ডে, ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ তথা ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে। সুন্দরবনকে দেখো আমাদের 1973 সালে সুন্দরবনের মূল রিজার্ভ এলাকা এবং 1977 সালে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। 84 সালে একে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। 87 সালে একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়। 1989 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। 2019 সালে একে রামসার সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়। এটা কিন্তু অলরেডি পরীক্ষায় এসছে যে কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে আরেকটা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, যেটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে, ঠিক আছে, মূলত আমাদের আলিপুরদুয়ার। দেখো এখানে ইংরেজিতে আছে। এছাড়া নতুন কিছু আমাদের আরো যুক্ত হয়েছে, দেখে নাও। যেমন আমাদের 58তম যুক্ত হয়েছে মাধব 2025 সালে, রাতাপানি মধ্যপ্রদেশ, গুরু ঘাসিদাস তামর পিংলা ছত্তিশগড়, ধোলপুর করৌলি আমাদের রাজস্থান, এবং বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ। দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশে কত আমাদের বাঘের সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এরপর দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ কি না, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের বিশাল এলাকা নিয়ে তৈরি হয়। এর মধ্যে আমাদের ন্যাশনাল পার্ক থাকতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকতে পারে, বার্ড স্যাংচুয়ারি থাকতে পারে। তো একটা বিশাল এলাকা নিয়ে আমাদের কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের একদম মাঝখানের অঞ্চলটাকে বলা হয় কোর অঞ্চল। এখানে আমাদের গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং প্রাণীগুলো নিশ্চিন্তে বসবাস করে থাকে। এই অঞ্চলটায় সাধারণ মানুষের যাওয়া টোটালি কিন্তু ধরে রাখো নিষিদ্ধ, ঠিক আছে, খুব না পারমিশন থাকলে এখানে কাউকে যেতে দেওয়া হয় না। কারণটা কি, এখানে যে সমস্ত এন্ডেঞ্জার্ড স্পিসিস গুলো রয়েছে তারা কিন্তু এই সমস্ত জায়গায় থাকে। তারা যাতে নিশ্চিন্তে তারা অবাধে চলাফেরা করতে পারে, অবাধে বেড়ে উঠতে পারে, তাই জন্য কিন্তু এখানে টোটালি সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, যেটাকে কোর অঞ্চল বলে। তারপরের অঞ্চলটা দেখো, এটা হচ্ছে বাফার জোন বলে। এই অঞ্চলে কিছুটা ছাড় দেওয়া হয়, এখানে সম্পদ সংগ্রহ, গবেষণা, শিক্ষামূলক কার্যকলাপ করতে দেওয়া হয়। তারপরের যে বাইরের যে অঞ্চলটা এইটা, ঠিক আছে, বাইরের যে অঞ্চলটা দেখো আমাদের এই অঞ্চলটা, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন জোন। এখানে কিন্তু সব ছাড় আছে, চাষবাস করতে পারে, পর্যটন, বসবাস ইত্যাদি করার কিন্তু অনুমতি রয়েছে। তাই হচ্ছে মনে রাখবে, টোটাল বর্তমানে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ভারতবর্ষে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তার মধ্যে আমাদের নীলগিরি 1986 সালে ঘোষিত হয়। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতবর্ষে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ বা প্রথম আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। এই কোশ্চেনটাই পরীক্ষায় জিজ্ঞাসা করেছে বিভিন্ন পরীক্ষায়। এটা আমাদের তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক রাজ্য জুড়ে কিন্তু অবস্থিত। তাহলে বুঝতে পারছো কতগুলো রাজ্য নিয়ে দেখো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকা তৈরি হয়েছে, ঠিক আছে। বিভিন্ন মানে তামিলনাড়ু কিছুটা অংশ, কেরালা এবং কর্ণাটকের কিছুটা অংশ জুড়ে
এই বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। এখানে লায়ন টেল ম্যাকাও, বাঘ, নীলগিরি তাহার দেখা যায়। এছাড়া নন্দা দেবী রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, নকরেক, সুন্দরবন আমাদের তো রয়েছে, মানস রয়েছে, শিমলিপাল, দিহাং দিবাং রয়েছে, পাঁচমারি, অমরকন্টক, মহান কচ্ছের রন। এটা আমাদের কোথায় রয়েছে? গুজরাটে। তো এটা আমাদের এখানে কি দেখা যায়? ভারতের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ তথা ন্যাশনাল পার্ক, যেখানে আমরা কিন্তু কি দেখতে পাই? বন্য গাধা দেখতে পাই। কোশ্চেন আসে। এছাড়া কোল্ড ডেজার্ট রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, অগস্তা মালাই, গ্রেট নিকোবর, ডিব্রু সৈখোয়া, শেষাচলম হিলস এবং পান্না। এগুলো এতগুলো টোটাল আমাদের 18টা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ বর্তমানে রয়েছে। ঠিক আছে, দেখো ভারতের বিখ্যাত শিল্পী এবং তাদের শিল্পযন্ত্র। রবিশঙ্কর কি বাজাতেন? সেতার। বিলায়েত খান সেতার। অনুষ্কা শঙ্কর সেতার। আমির খাসরু দেখো সেতার বাজানোয় পারদর্শী ছিলেন। অলরেডি এবছর এই আগের সপ্তাহে কনস্টেবল পরীক্ষায় দেখো এইটা এসে গেছে, কমন পড়ে গেছে। ওস্তাদ আমজাদ আলী খান কি বাজাতেন? দেখো পাশে পরিষ্কার করে লেখা রয়েছে সরোদ বাজাতেন। এবং পণ্ডিত শিবকুমার শর্মা কি? না সন্তুর। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, আমার সমস্ত নোটস কিন্তু এরকম কালি দিয়ে মার্ক করা থাকবে, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, যে কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো ছাড়লেও চলবে। ঠিক আছে, দেখো আলাউদ্দিন খান সরোদ, সাবরি খান সারেঙ্গি, রামনারায়ণ সারেঙ্গি, জাকির হোসেন কিসে প্রস্তাদ ছিলেন? তাবলা বাজানোয় পরীক্ষায় আসে জাকির হোসেন। ঠিক আছে, ওস্তাদ জাকির হোসেন। কিষান মহারাজ তবলা, শান্তা প্রসাদ তবলা, নিখিল ঘোষ তবলা, জুবিন মেহতা বেহালা। দেখো টি এন কৃষ্ণান বেহালা, ইহুদি মেনুইন বেহালা, পান্নালাল ঘোষ বাঁশি, পান্নালাল খান, আচ্ছা খান ও বাঁশি, ঘোষও কিন্তু বাঁশি, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি, টি আর মহালিঙ্গমও কিন্তু বাঁশি। বিশ্বমোহন ভাট মোহন বীণা, আবার বিশ্বমোহন ভাট দেখো গিটারও কিন্তু পারদর্শী কিন্তু ছিলেন। ভালো করে এগুলো যে জিকে আমি তোমাদের নোটস দেব, এরকম 180-র বেশি নোটস থাকবে। আজকে তো তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, এরপরে আবার যখন দেখা হবে সেখানে এরকম আস্তে আস্তে প্রচুর নোটস পেতে থাকবে। ঠিক আছে, তোমাদের যেগুলো পড়াবো কোনো কথা না বলে চুপচাপ খালি একদম ভালো করে মুখস্থ করে নেবে, এবং যে জায়গাগুলো এরকম মার্কিং করা থাকবে সেগুলোই ভালো করে পড়ে নেবে। দেখবে তোমাদের জিকে অনেক কিন্তু কমন পাবে, ওইগুলো থেকেই জিজ্ঞাসা করবে। দেখো বিসমিল্লাহ খান কি বাজাতেন? কিসে পারদর্শী ছিলেন? সানাই। আলী আহমেদ হোসেন সানাই, আলী আকবর খান সরোদ। দেখো আমাদের নেক্সট টপিক, ভারতের ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সর্বোচ্চ, বৃহত্তম জিনিসগুলোর তালিকা। দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর তোমাকে জিজ্ঞাসা করলে কি উত্তর করবে? ভারতের বৃহত্তম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। যদি জিজ্ঞাসা করে সেটা কোথায় রয়েছে, কি বলবে? দিল্লি হয়ে যাবে। ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। যদি বলে বৃহত্তম মেলা কোনটা? কুম্ভ মেলা। ভারতের বৃহত্তম হোটেল গ্র্যান্ড হায়াত। ভারতের বৃহত্তম সমাধিসৌধ তাজমহল। বৃহত্তম জেল আমাদের তিহার সেন্টার জেল দিল্লি। বৃহত্তম মরুভূমি থর। বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কলকাতা। বৃহত্তম ইস্পাত কারখানা ভিলাই। বৃহত্তম জনবহুল শহর মুম্বাই। বৃহত্তম পোস্ট অফিস মুম্বাই। বৃহত্তম তৈল শোধনাগার জামনগরে, যেটা গড়ে উঠেছে রিলায়েন্সের তৈরি। ঠিক আছে, রিলায়েন্স জামনগর রিফাইনারি গুজরাট।
বৃহত্তম উদ্ভিদ উদ্যান শিবপুর বোটানিক্যাল গার্ডেন আমাদের হাওড়াতে। বৃহত্তম প্রাণীর মেলা সোনপুর বিহার। বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বৃহত্তম স্তূপ সাঁচি স্তূপ। বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথিড্রাল গোয়া। বৃহত্তম রেল স্টেশন হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গ। বৃহত্তম গুহা মন্দির কৈলাস টেম্পল, 16টা গুহা এতে রয়েছে, এছাড়া ইল্লোরা। ভারতের সব থেকে বড় মসজিদ দিল্লির জামে মসজিদ। ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, তো এটা হয়ে যাবে কি আমাদের মোতেরা স্টেডিয়াম, বর্তমানে এর নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দেখো পরবর্তী আমাদের ভারতের গভীরতম নদী উপত্যকা ভাগীরথী অলকনন্দা। জনঘনবসতিপূর্ণ রাজ্য বিহার। জনঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। এই দুটোই কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, দেখো ভারতের দ্রুততম অপারেটিং ট্রেন, যেমন হচ্ছে আমাদের দ্রুততম আমাদের যে ট্রেন সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের সব থেকে এখন বর্তমানে দ্রুততম এক্সপ্রেস কোনটা? বন্দে ভারত। দেখো ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটা? ভারত রত্ন বেসামরিক ক্ষেত্রে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারত রত্ন আজকে করিয়েও দিয়েছি 2024-এরটা। নেক্সট ক্লাসে তোমাদের যখন আবার করাবো, এতদিনে আমাদের যারা ভারত রত্ন পেয়েছেন যে ব্যক্তিরা, সেটা কিন্তু আবার তোমাদের করাবো। ঠিক আছে, এরকম প্রচুর নোটস আছে যেগুলো আমাদের কিন্তু প্রত্যেক কটা করতে হবে। কোন জায়গা থেকে দেখো, তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজি থেকে আসবে। তার মধ্যে আমাদের কোন জায়গা থেকে আসবে আমরা কিন্তু জানি না। আমাকে কিন্তু সব জায়গাগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো রেডি করে রাখতে হবে, এইভাবে মুখস্থ করতে হবে। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান দেখো পরমবীর চক্র। অলরেডি দেখো পরপর কোশ্চেন কমন এসেছে। ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি ড্যাম, যেটা আমাদের কোথায় আছে? উত্তরাখণ্ডে কিন্তু রয়েছে। বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ হ্রদ গুরুডাংমা হ্রদ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু কারাকোরাম, 8611 মিটার। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন। ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরামে। ভারতের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা ওমলিং লা পাস, যেটা আমাদের পূর্ব লাদাখে অবস্থিত। ঠিক আছে, দেখো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক। ভারতের দীর্ঘতম গুহা ক্রেমলিয়াত প্রাহ, মেঘালয়। ভারতের বৃহত্তম ক্যাথেড্রাল দক্ষিণ ভারতের চার্চের অধীনে মেদক ক্যাথেড্রাল। ভারতের বৃহত্তম ডেল্টা গাঙ্গেয় বদ্বীপ যেটা। ঠিক আছে, দেখো ভারতের বৃহত্তম মরুভূমি থর। ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, গুজরাট। বৃহত্তম গম্বুজ যদি জিজ্ঞাসা করে কি যাবে? বিজাপুর গোল গম্বুজ, যেটা আমাদের কর্ণাটকে রয়েছে। বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সেটা হয়ে যাবে উলার হ্রদ। তোমরা এই স্টিকার গুলো দেওয়া একটু বন্ধ করো, এগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে, পরে দিও। ঠিক আছে, পরে দিও, এগুলো অসুবিধা হচ্ছে। দেখো বৃহত্তম গুরুদ্বার জিজ্ঞাসা করলে কি হয়ে যাবে? স্বর্ণ মন্দির হরমিন্দর সাহেব। ভারতের দীর্ঘতম হ্রদ কি হয়ে যাবে? ভেম্বনাথ হ্রদ, কেরালা। এটা আমাদের পরীক্ষায় আসে যে আমাদের ভারতের দীর্ঘতম হ্রদ কোনটা? ভেম্বনাথ। ভারতের বৃহত্তম হ্রদ চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যা, লবণাক্ত হিসেবে। ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ গোবিন্দ বল্লভ পান্ত সাগর। ভারতের বৃহত্তম জাদুঘর কলকাতার ভারতীয় জাদুঘর। দেখো ভারতের বৃহত্তম বন্দর কি হয়ে যাবে? বৃহত্তম বন্দর হচ্ছে আমাদের আকার এবং শিপিং ট্রাফিক অনুসারে, তো এটা আমাদের মুম্বাই বন্দর। ঠিক আছে, মুম্বাই কিন্তু আমাদের বৃহত্তম বন্দর। আর আমাদের সব থেকে প্রাচীনতম যদি বন্দর জিজ্ঞাসা করা হয়, প্রাচীনতম বন্দর, সেখানে দেখো কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা পোর্ট ট্রাস্ট আগে নাম ছিল,
তো সেটা আমাদের 1870 সালে কিন্তু কমিশন করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রাচীনতম বন্দর। তাহলে যখন প্রাচীনতম বলবে তখন এটা, আর যদি বৃহত্তম বলে তখন এটা। দেখ, আমাদের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি, বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক, ঠিক আছে, তো এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে রাজস্থান, জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ, চেন্নাই। ভারতের দীর্ঘতম খাল কোনটা? ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল যেটাকে বলা হয়। দীর্ঘতম ক্যান্টিলিভার স্প্যান ব্রিজ, এই কোশ্চেনটা আসে, অনেকবার পড়েছে, হাওড়া ব্রিজ। তো ক্যান্টিলিভার যখন কথাটা থাকবে তখন কিন্তু মনে রাখবে হাওড়া ব্রিজ হয়ে যাবে। দীর্ঘতম বাঁধ যখন হবে তখন হীরাকুদ। তোমাদের দেখালাম কোশ্চেন, অলরেডি কমন এসেছে। দীর্ঘতম যদি হাইওয়ে বলে কি বলবে? NH-44, যেটা আগে নাম ছিল NH-7। একদম শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো এটা হচ্ছে আমাদের NH-44। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যদি বলে, তো আগে ছিল আমাদের গোরখপুর, এখন হয়ে গেছে ভারতের হুবলি জাংশন। হুবলি জাংশন যেটা আমাদের কর্ণাটকে রয়েছে, 1400 মিটার কিন্তু লম্বা। বুঝতে পারছো, 1400 মিটার লম্বা, মানে 1.4 কিলোমিটার, এতটা লম্বা একটা কিন্তু প্ল্যাটফর্ম। দেখো, দীর্ঘতম আমাদের যদি রেলপথ যদি বলা হয়, আচ্ছা সড়ক পথ তো NH-44 হয়ে গেল। যদি আমাদের সড়ক পথ বলতো তাহলে তো আমরা NH-44 করতাম, কিন্তু যখন আমাদের বলবে যে দীর্ঘতম রেলপথ কোনটা, তখন কি হয়ে যাবে? আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত। ঠিক আছে, NH-44 আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী, আর আমাদের দীর্ঘতম রেলপথ যখন বলবে সেটা হয়ে যাবে আসাম থেকে কন্যাকুমারী। ঠিক আছে, এটা হচ্ছে ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে এটা আমাদের একদম কন্যাকুমারী পর্যন্ত। এটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। এই বিবেক এক্সপ্রেস হচ্ছে আমাদের সব থেকে বড় দীর্ঘতম রেলপথ যেটার উপর দিয়ে যায় এই এক্সপ্রেসটা। এটা কভার করতে মোটামুটি প্রায় তোমার ধরে নাও 72 ঘন্টা থেকে 74 ঘন্টার মতো সময় লাগে, মানে 3 দিনের কাছাকাছি। বুঝতে পারলে, এত বড় কিন্তু রেলপথটা। তো অনেকটা লম্বা ডিস্টেন্স, কারণ দেখো আমাদের এইখানে কন্যাকুমারী আর এই দিকে আমাদের আসাম রয়েছে। তো আসাম হয়ে এরকম ঘুরতে 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 এখানে আসবে। আর আমাদের সড়ক পথটা এইখানে কাশ্মীর আছে, এখান থেকে ডাইরেক্ট আসবে। এই হচ্ছে ব্যাপার। দেখো, আমাদের দীর্ঘতম নদী সেতু যদি বলা হয়, নদী সেতু, তো সেক্ষেত্রে কি উত্তর হবে? দেখো, দীর্ঘতম নদী সেতু হচ্ছে আমাদের ধোলা সাদিয়া, যেটা ভূপেন হাজারিকা সেতুও বলা হয়। আসাম থেকে অরুণাচল প্রদেশকে যুক্ত করছে, 9.15 কিলোমিটার। চিন্তা করো, যে আমাদের প্ল্যাটফর্মটা দেখালাম সব থেকে বড়, যেটা 1.4 কিলোমিটার, তার কত গুণ তাহলে চিন্তা করো। যে প্ল্যাটফর্মটা বললাম আমাদের সব থেকে বড়, সেটাই 1.4 কিলোমিটার, হুবলি জাংশন, তার দেখো কত গুণ, 8-9 গুণ হবে। ঠিক আছে, 8 গুণ তো বটেই। ভারতের দীর্ঘতম নদী কোনটা হয়ে যাবে? গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্যটা অনেক সময় জিজ্ঞাসা করে, 25 মনে রাখবে কিলোমিটার। ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? গঙ্গার শাখা যমুনা। দীর্ঘতম টানেল হাইওয়ে ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, 9.2 কিলোমিটার। আর সেকেন্ড হচ্ছে দেখো আমাদের অটল টানেলও রয়েছে। ভারতের প্রাচীনতম যদি চার্চ জিজ্ঞাসা করা হয়, সেন্ট থমাস চার্চ, যেটা পালায়ুরে রয়েছে, কেরালার ত্রিশূর জেলায়। ঠিক আছে, ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, ক্ষুদ্রতম রাজ্য জনসংখ্যার ক্ষেত্রে সিকিম, এলাকা ভেদে দেশের সব থেকে বেশি বনভূমি রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে।
ভারতের দীর্ঘতম উপকূল রেখা, কোশ্চেনটা আসে গুজরাট। গুজরাটে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে, 9টা রাজ্যে কিন্তু আমাদের উপকূল রেখা রয়েছে। যখন তোমাদের এই উপকূল রেখা এইগুলো দিয়ে নোটস বা পোর্ট রিলেটেড করাবো তখন একটু আরো ভালো করে বলে দেব। ভারতের সব থেকে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, এটা অনেকবার পরীক্ষায় এসে গেছে। বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে অবস্থিত 182 মিটার লম্বা সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে মূর্তি, সেটাই হচ্ছে ভারতের তথা বিশ্বের এখনো পর্যন্ত সব থেকে উঁচু মূর্তি। ওয়ার্ল্ডের সব থেকে উঁচু তথা ভারতের সব থেকে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। নেক্সট দেখো আমাদের প্রথম মহিলা ব্যক্তিত্ব, প্রথম মহিলা বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা। এখান থেকেও আমার নোটস যেটা দিয়ে থাকি এখান থেকেও প্রচুর কমন আসে, ঠিক আছে, এই টপিকটা থেকে প্রচুর কমন আসে, কারণ ভালো এটা টপিক এবং সুন্দরভাবে করা আছে। যেমন দেখো আমি তোমাদের যদি বলি, নির্মলা সীতারামন ভারতের প্রথম পূর্ণকালীন প্রথম মহিলা অর্থমন্ত্রী। জি এস লাখভি আইসিসি আন্তর্জাতিক ম্যাচে রেফারি প্যানেলে যুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা। নির্মলা সীতারামন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী। তারপর দেখো আমাদের সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষক। অ্যানি বেসান্ত 1917 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এই দুটো কোশ্চেনই পরীক্ষায় আসে, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। অমৃত কৌর দেশের আমাদের ভারতের মন্ত্রিসভার প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট মন্ত্রী। রীতা ফারিয়া পাওয়েল 1966 আমাদের মিস ওয়ার্ল্ড, এটা আমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষাতে এবছর এসেছে। রীতা পাওয়েল, ঠিক আছে, রীতা ফারিয়া বা রীতা ফারিয়া পাওয়েল মনে রাখবো, আমাদের মিস ওয়ার্ল্ড কিন্তু প্রথম হয়েছেন। আরতি সাহা চ্যানেলে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছেন, ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছেন। ইংলিশ চ্যানেল কোথায় রয়েছে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে রয়েছে। মাদার টেরেসা 1979 শান্তিতে নোবেল পেয়েছেন। ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন। প্রতিভা পাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি। কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। কিরণ বেদী প্রথম মহিলা আইপিএস অফিসার। বিজয়লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা। আন্না চন্ডী হাইকোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি। যেগুলো দাগ দেওয়া আছে পর ভালো করে মুখস্থ করে নেবে। এরকম বারবার বলছি 180-র বেশি টপিক থাকবে, যে সপ্তাহে যে নোটস দেওয়া হবে, যে যে ক্লাসে যে নোটস দেবো সেগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। সুচেতা কৃপালিনী আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভারতের কোন রাজ্যের অধিষ্ঠিত প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে দেখো প্রথম আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, তিনি উত্তরপ্রদেশেরও প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। বাচেন্দ্রী পাল আমাদের প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। বিচারপতি ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার। সুস্মিতা সেন আমাদের প্রথম মিস ইউনিভার্স। তাহলে ওয়ার্ল্ড বললে রীতা ফারিয়া, আর যখন মিস ইউনিভার্স বলবে কিন্তু সুস্মিতা সেন।
আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। রাজিয়া সুলতানা আমাদের প্রথম এবং শেষ মহিলা মুসলিম নারী শাসক কিন্তু ছিলেন। সন্তোষ যাদব, যিনি দুবার এভারেস্টে উঠেছিলেন। লীলা সেঠ, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। এখানে দেখো প্রথম ভারতীয়, আগেরটা প্রথম মহিলা, এটা প্রথম পুরুষ ভারতীয়। ঠিক আছে, প্রথম পুরুষ ভারতীয়। দেখো, প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি, প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিং, ভাইসরয় লর্ড ক্যানিং, গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, ভারতীয় হিসেবে চক্রবর্তী রাজা গোপালাচারী। রিসেন্ট পরীক্ষায় এসছে ছাপাখানা আমাদের প্রথম তৈরি করেন, আমাদের প্রথম প্রকাশিত সংবাদপত্র বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি। প্রথম মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রথম পদে থাকাকালীন, রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান জাকির হোসেন। পদার্থবিজ্ঞানে নোবেল সিভি রমন। প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, চন্দ্রশেখর ভেঙ্কট রামন। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন ছেলেদের জি শঙ্কর কুরুপ। লোকসভার প্রথম স্পিকার জিবি মাভালঙ্কার, উপরাষ্ট্রপতি ডাক্তার রাধাকৃষ্ণন। তো এগুলো সব করে নেবে, ঠিক আছে। দেখো, তারপর দেখো আমাদের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। ম্যাগসেসে পুরস্কার আচার্য বিনোবা ভাবে। ভারতীয় বংশোদ্ভূত যিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন হরগোবিন্দ খুরানা, জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। এগুলো যখন নোবেল পুরস্কার তোমাদের করাবো, নোবেল, ঠিক আছে, নোবেল পুরস্কার যখন করাবো এগুলো সব ডিটেলসে আমরা পড়বো, যে ভারতের কারা কারা নোবেল পেয়েছিলেন, কোন বিভাগে পেয়েছিলেন, ঠিক আছে, বা ভারতের সঙ্গে রিলেটেড কারা কারা নোবেল পেয়েছিলেন। প্রথম চীনা পর্যটক যিনি ভারতে এসেছিলেন ফাহিয়েন। প্রথম স্ট্যালিন পুরস্কার পেয়েছিলেন সাইফুদ্দিন কিচলু। কেন্দ্রীয় মন্ত্রিসভাতে পদত্যাগ করেছিলেন প্রথম আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন 1998 সালে, এবং 1999 সালে তাকে কি দেওয়া হয়, ভারত রত্ন দেওয়া হয়। ঠিক আছে, ভারত রত্ন তাকে দেওয়া হয়। যেমন মাদার টেরেসা শান্তিতে নোবেল পেয়েছিলেন 1979, আর ঠিক তার পরবর্তী বছর 1980 সালে তাকে কিন্তু ভারত রত্ন দেওয়া হচ্ছে। তো এগুলো মাথায় রাখবে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া। ঠিক আছে, হরিলাল জে কানিয়া, এটাও কিন্তু জিজ্ঞাসা করে। তো এগুলো একদম জলের মতো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে, জলের মতো। এগুলো একদম ভালো করে মনে রাখতে হবে। সারা জীবন যতদিন পরীক্ষা দেবে এগুলো তোমাকে কিন্তু হেল্প করে যাবে, যা পরীক্ষা দিতে যাও এগুলো তোমাকে হেল্প করবে। আর পড়তে হবে না, একবার ভালো করে যদি তুমি পড়ে নাও এগুলো, আর কিন্তু তোমাকে পড়তে হবে না। এবার তোমাকে কি করতে হবে, আপডেট করতে হবে। পড়তে হবে না মানে কি পড়াশোনা ছেড়ে দেবে, তাহলে কি করে হবে, আপডেট রাখতে হবে, ঠিক আছে। এরপর তোমাকে আপডেট রাখতে হবে, এর সঙ্গে 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 আপডেট রাখবে। যেমন ধর টাইগার হিসাবে এখন 58টা রয়েছে, তুমি 58টা পড়ে ছেড়ে দিলে আর পড়লি না, তাহলে তো হবে না। 58 পর আরো বাড়বে টাইগার হিসাব, সেগুলো তোমাকে আপডেট রাখতে হবে। তাহলে 58টা প্লাস তোমাকে আবার আপডেট রাখতে হবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কিন্তু এরকম তোমাদের আমি এমসিকিউ দিয়ে থাকি সেট হিসাবে, সেট 1, সেট 2, সেট 3, প্রত্যেকটা মাসে সেট 4, এরকম করে দেখো কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, উত্তর দেওয়া থাকবে, এবং তার সঙ্গে ডিটেল এক্সপ্লেনেশন থাকবে।
ঠিক আছে, ডিটেলে থাকবে একদম। এই জায়গাগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, যে কি হয়েছে না হয়েছে ঘটনাটা সব। বাংলাতেও ঠিক একইভাবে দেখো, 4টে করে অপশন, সঠিক উত্তর এবং বিশ্লেষণ। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো প্রত্যেক কটা কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেক কটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন আনসার ডেসক্রিপশন। দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সাউথ ইন্ডিয়ান ন্যাশনাল ফার্মিং সামিট উদ্বোধন করেছেন? এই টাইপের কোয়েশ্চেন। তো সঠিক উত্তর কি হবে? কোয়েম্বাটুর। দেখো এখানে আবার ডেসক্রিপশন দেওয়া আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালে সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট উদ্বোধন করেছেন কোয়েম্বাটুর, তামিলনাড়ু, 19 নভেম্বর 2025। ভারতের প্রাকৃতিক কৃষির বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য 1 একর 1 সেশন উদ্যোগ প্রচার করা, কৃষি বিজ্ঞানী স্টার্টআপ, শিল্প অংশীদার উদ্ভাবকদের অংশগ্রহণ, পরিবেশ বান্ধব টেকসই কৃষির উপর জোর দেওয়া। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পড়তে হবে ডিটেলসে। কারেন্ট অ্যাফেয়ার্স বারবার বলছি খুব ডিটেলসে কিন্তু জিজ্ঞাসা করে, না ভালো করে পড়লে এরকম ডিটেলসে করতে পারবে না। যেমন দেখো, কোন কোন রাজ্যের পান্না জেলার হীরা জিআই ট্যাগ পেয়েছে? দেখো পান্না হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, দেখো সিআইআই কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছে? সঠিক উত্তর কি হবে? ভেনু শ্রীনিবাসন। দেখো সিআইআই অ্যাওয়ার্ড পেয়েছে, কনফেডারেশন অফ ইন্ডিয়া এটা দিয়েছে, সম্মান ভেনু শ্রীনিবাসন, টিভিএস মোটর কোম্পানির চেয়ারম্যান এমিরেটস। তার অবদান কিনা ভারতীয় শিল্পে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রচলন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা, টিভিএস একটি গুণমান বিশ্ব ব্র্যান্ডে পরিণত করা, শিল্পক্ষেত্রে গুণমান মানদণ্ড প্রতিযোগিতা বৃদ্ধি করতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা যখন নোটস গুলো পাবে, এমসিকিউ গুলো পাবে, প্রত্যেকটা সেটে কিন্তু আমাদের এমসিকিউ থাকবে, তো এগুলো ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো এরকম কোশ্চেন থাকবে, একটা সেটে ন্যূনতম 50টা থাকে, আমি রাখি, এগুলো নিজেই আমি বানাই প্রত্যেক দিন। ঠিক আছে, তো 50টা ন্যূনতম রাখি, যখন দেখি গুরুত্বপূর্ণ বেশি ঘটনা রয়েছে তখন 50-এর একটু বেশিও হয়ে যায়। দেখো 20তম ইন্টারন্যাশনাল ত্রিপিটক চ্যান্টিং সেরিমনি কোন রাজ্যে হয়েছে? তো এবছর হয়েছে কোথায়? বিহারে হয়েছে। দেখো 20তম ইন্টারন্যাশনাল ত্রিপিটক চ্যান্টিং 2025 অনুষ্ঠিত হয়েছে বিহারের বোধগয়াতে। বোধগয়া হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের মূল অংশ, 3টে ভাগে এটা আবার বিভক্ত, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। বুঝতে পারছো, এরকম ডিটেলসে সব তৈরি করতে হয়েছে এগুলো সব কোয়েশ্চেন গুলো। প্রত্যেকদিন তোমাদের জন্য 10টা 15টা করে প্রত্যেকদিন বানাতে হয়। দেখো ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তা আমাদের কীর্তি সুরেশ, সাউথের যে নায়িকা দেখবে কীর্তি সুরেশ, তাকে কিন্তু করা হয়েছে। এইসব কোশ্চেন জিজ্ঞাসা করবে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে করা হয়েছে? ইউনিসেফ। ঠিক আছে, দেখো আমাদের মেজর ইন্টারন্যাশনাল সামিট ইন্ডিয়া উইল হোস্ট, এবছর ভারত কোন সামিটটা কিন্তু হোস্ট করছে? তো আমাদের এবার গ্লোবাল বিগ ক্যাট সামিট 2026, যেটা ভারত কিন্তু হোস্ট করবে। ঠিক আছে, দেখো আমাদের আজ চিফ জাস্টিস পড়িয়েছি, 53তম আমাদের চিফ জাস্টিস। দেখো কোশ্চেন রয়েছে, তো 53তম বিচারপতি হিসেবে কে শপথ নিলেন? তা আমাদের জাস্টিস সূর্যকান্ত। দেখো 24শে নভেম্বর তিনি শপথ নিয়েছেন 53তম প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবন নয়াদিল্লিতে হয়েছে। তিনি জাস্টিস B.R. গাভাই এর স্থলাভিষিক্ত হলেন, যিনি 52তম বিচারপতি ছিলেন এর আগে। 9ই ফেব্রুয়ারি 2027 পর্যন্ত তার দায়িত্ব কিন্তু থাকবে, যদিও তার আগে কিন্তু সরিয়ে দেওয়া যায় যদি তিনি
মানে সংবিধান মেনে না চলেন। সেসব পলিটিতে তো আমরা পড়েছো আশা করি, জানো। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের স্ট্যাটিক জিকে থেকে আমি কিছু এমসিকিউ দিলাম। বুকস অ্যান্ড অথার্স থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের হচ্ছে বুকস অ্যান্ড অথার। টোটাল এখানেও কিন্তু 50টা কোশ্চেন দিয়েছি। মেঘদূত কার লেখা, এগুলো স্যাম্পল অফ কোশ্চেন, ঠিক আছে। এরকম তোমরা সেট পাবে, প্রত্যেক কটা সেট, এগুলো স্যাম্পল, ঠিক আছে। এখানে কিন্তু শেষ নয়, এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে স্যাম্পল, তোমাদের দেখানো হচ্ছে যে ক্লাসগুলো কিরকম ভাবে আমাদের হয়ে থাকে, কিভাবে কোশ্চেন কমন আসে পরীক্ষায়, ঠিক আছে, কিভাবে পড়াশোনা করা উচিত। তো একটা ছোট ক্লাসের মধ্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কি ধরনের ক্লাস হয়, কতটা আমি তোমাদের নোটস দিই। এখানেই তোমাদের শেষ না, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তখন কিন্তু আরো ডিটেলসে আলোচনা হবে, ঠিক আছে। তো ভালো থেকো সকলে, পড়াশোনা করো, অনেক সিট রয়েছে, মন দিয়ে কিন্তু ভালো করে করো, ঠিক আছে। হ্যাঁ, অনেক সিট আছে, ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই হবে। যে পড়বে, যে সিরিয়াসলি পড়াশোনা করবে, সঠিকভাবে গাইড নেবে, অবশ্যই কিন্তু সে সাকসেসফুল হবে। চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। স্যার আছেন? হ্যাঁ স্যার, ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। জাস্ট একটা মিনিট আমাকে টাইম দাও, আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। আর কোডটাও আমি শেয়ার করে দিচ্ছি যে কোন কোডের সাহায্যে তোমরা এড করবে। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও। আমি তোমাদেরকে একটা ফেসবুকের একটা লিঙ্ক শেয়ার করছি। একটু যদি তোমরা ওখানে একটু মানে ফেসবুকের লিঙ্ক বলতে ফেসবুকের পোস্ট, মানে এই যেমন তোমরা ধরো আমাদের পোস্ট দেখে তবে এই গ্রুপে এসছো বা তারপরে ক্লাস করতে পারছো, এরকম একটা পোস্ট। মানে অনেকে উল্টো পাল্টা এটা ওটা কমেন্ট করে, শুধুমাত্র তোমাদের কাছে এটা রাখার জন্য যে ক্লাসগুলো কেমন হয়। একদম আমি বলবো যে তোমার যেরকম অভিজ্ঞতা তুমি সেটাই জানাবে। আমি একদম বলছি না যে ভালো করে বলো, ভালো ভালো বলো, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি যে তোমার যেরকম অভিজ্ঞতা, তুমি যেটা দেখতে পাচ্ছ, আমি সেটাই বলছি যে তুমি সেটা আমাকে বলো। আমি গ্রুপটা গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপে আমি লিঙ্ক শেয়ার করেছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একটু বেশি সময় নেব না, গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা, এটা ডব্লিউবিসিএস এর একটা পোস্ট রয়েছে, তো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি 2 মিনিটের বেশি সময় নেব না, ঠিক তারপরে আমি তোমাদের কোডটা শেয়ার করে দিচ্ছি। প্রায় মাত্র 7:30 বাজে, মানে যেমনটা বলা ছিল যে 6টা থেকে 7:30 পর্যন্ত ক্লাস হবে, দেখো ঠিক তাই হচ্ছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো একটা লিঙ্ক শেয়ার করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, একটা দুটো সেন্টেন্সে যদি তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো লিঙ্কটা তোমাদের লিঙ্ক তোমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো তোমাদের গ্রুপে লিঙ্ক শেয়ার করা হয়েছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো।
এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, কারণ প্রচুর উল্টো পাল্টা ও কমেন্ট করে, তো সেই জন্য আর কি বলছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। থ্যাংক ইউ, অনেকে শেয়ার করেছো, অনেকে। অর্পণ, রাজীবুল, গোপীকৃষ্ণা, মাহি, সত্যজিৎ, শুভঙ্কর, পায়েল খাতুন, তারপরে এটা বোঝাচ্ছে না কি নাম, জয়নাল, জয়নাল কি, জয়নাল কিং, রিমু ঘোষ, সিজু ঘোষ, নেহা, প্রদীপ, মাহি, সুজিত, শুভঙ্কর, তপু, শুভেন্দু, অপু, তুলি, সুশীল, সৌরভ, গীতা। দেখো মনে হয় 2 মিনিট হয়ে গেছে, আমি আবারও বলছি, আমি আমার হয়ে গেছে, আমি লিঙ্ক শেয়ার, এই কোড শেয়ার করে দিচ্ছি। আর আবারও বলছি, সবার কাছে যাবে, গতকাল রাত্রেবেলা আমি পাঠিয়ে দিয়েছিলাম এবং গ্রুপে ইনফর্ম করে দিয়েছিলাম, আবারও বলছি পিডিএফ নোটস তোমাদের কাছে যাবেই। গ্রুপে দেখবে মেসেজের মধ্যে লেখা রয়েছে যে পিডিএফ নোটস তোমাদের কাছে যাবেই। সুদীপ্তা, রিয়া, জুনিয়র, সিনু, তারপরে বর্মন, রতন, রত্না, বর্ষা, যারা যারা ফিডব্যাক শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি এটা শেয়ার করে দিচ্ছি, যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, এটা অনেকে পাঠাচ্ছ যার জন্য তোমাদের কাছে যাচ্ছে না, মনে রাখবে স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই নাম্বারে পাঠাবে। সিক্রেট কোড তো যেন প্রতিবার পাল্টাবে। আগামীকাল হিন্দি গ্রামার ক্লাস থাকবে। আবারও বলছি, আমাদের প্রত্যেকটা ক্লাসে যে আজ স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখলে বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে এবং ডিটেলসে। আবারও বলছি, এটার থেকে বেরিয়ে এসো। যারা এখনো ভাবছো অনলাইনার পরে হয়ে যাবে, তাদের কিন্তু বড় ভোগান্তি রয়েছে কপালে। দ্বিতীয় কথা, বারংবার দেখছি গ্রুপের মধ্যে পিডিএফ কি করে পাবো, পিডিএফ পিডিএফ বারবার বলতে হচ্ছে। বাবা, ধৈর্য রাখতে না পারলে তুমি হারিয়ে যাবে। একটা বার ভেবে দেখো যে ভ্যাকান্সি কত আর কতজন অ্যাপ্লাই করবে। আর কেউ যদি ভেবে থাকো যে শুধু পড়লে হয়ে যাবে, বাজার চলতি 4টে বই কিনে নেবো, 2টো পিডিএফ কিনে নেবো, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। তুমি হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, টিকতে পারবে না। তুমি জেনে রেখো যে তুমি এটা সবসময় মানবে যে তুমি যে প্রিপারেশন নিচ্ছ না, এর থেকে বড় বড় মাথা এখানে আগে থেকে 2-4 বছর 5 বছর আগে থেকে খাটছে। ভাবো একবার, যে ছেলেটা ধরো 18 বছর বয়স থেকে পরীক্ষা দিচ্ছে, তার কাছে সময় কত? 18, 19, 20, 21, 22, 23, 6 বছর পরীক্ষা দিতে হবে একটা জেনারেল ক্যান্ডিডেট ছেলে। আর যদি আমি SC ST ধরি, আরো 5 বছর বা 3 বছর জুড়ে যাচ্ছে। তাহলে ভাবো একবার, যে যে ছেলেটা বিগত 2-3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তাহলে তার জায়গা কোথায় চলে গেছে। তাই আবারও বলছি, যে কথাগুলো বলছি মেনে চলো। কারণ তুমি যে পথটায় হাঁটার জন্য রেডি হচ্ছ না, বডি গরম করছো, ওই রাস্তাটা আমি হেঁটে এসছি, তাই বারবার রিপিট করছি। আমার কোনো কিছু না, তুমি হারিয়ে যাবে, তুমি হারিয়ে যাবে। ধৈর্য রাখতে শেখো। 1.5 ঘন্টা একটা ক্লাসে থাকতে পারো না, তুমি আশা করো কি করে যে তুমি একটা পরীক্ষা দিয়ে তুমি সেখান থেকে সাকসেস পাবে, চাকরি পাবে? বৃথা হয়ে যাবে। মানে চাকরি তুমি পেয়ে গেলে একটা ভুল হাতে চাকরি চলে যাবে, একটা জেনুইন ক্যান্ডিডেটের হাত নষ্ট হয়ে যাবে, একটা জেনুইন ক্যান্ডিডেটের ভাগ্য নষ্ট হবে যদি একটা ভুল হাতে চাকরি চলে যায়। কোনোদিন পাবে না। এটাকে ওই ওয়েস্ট বেঙ্গল সরকারের চাকরি মনে করো না। এখানে একদম জেনুইন হবে, কোনো একজন এদিক ওদিক হবে না, কোনো কিছু এদিক ওদিক হবে না। হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিজের হাতে যখন এতটুকু রয়েছে, মানতে শেখো। হয় নিজে জানো, আর যদি না জানো তাহলে মানতে শেখো, যে জানে তার থেকে শেখো। তুমি ধৈর্য রাখতে পারছো না, 1.5 ঘন্টা ক্লাস করতে পারছো না। ভেবে দেখো না যে কতজন জয়েন করেছিলে ক্লাসের শুরুতে, আর এখন দাঁড়িয়ে কতজন রয়েছে। তুমি পাবে কি করে, তুমি পাবে কি করে? আগামীকাল হিন্দি গ্রামার ক্লাস থাকবে। অনেকে হিন্দি গ্রামার
পড়ো, অনেকে আছো হিন্দি গ্রামার হয়তো পছন্দ করো না, বাংলা ইংলিশ গ্রামারটাই দেবে। তাই বলবো কালকে একবার করে দেখো যে কেমন কি লাগছে। কারণ আমি একদম প্রথমেও জানিয়েছি আমাদের এই কোর্সের মধ্যে হিন্দি এবং ইংলিশ দুটো গ্রামারের সুবিধা থাকবে। তোমার যেটা পছন্দ তুমি সেটা করতে পারবে। মানে তুমি 4 দিন হিন্দি গ্রামার ক্লাস করার পর যদি মনে হয় না আমি ইংলিশ গ্রামার ক্লাস করবো, তাও করতে পারবে। আমার দিক থেকে কোনো বাধা নেই। হিন্দি গ্রামার এবং ইংলিশ গ্রামার দুটোই একসঙ্গে সুবিধা থাকবে, কোনো এবং না, মানে অথবা না, আইদার হিন্দি অথবা ইংলিশ এরকম না, দুটোই তোমার কাছে সুবিধা থাকবে। তোমার ইচ্ছা যেটা পড়বে তোমার ইচ্ছা। তো আগামীকাল হিন্দি গ্রামার ক্লাস থাকবে, ঠিক সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। প্রত্যেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে। করে চলে আসছি, করতে হচ্ছে এটা যেটা এই যে দেওয়া রয়েছে টার্গেট জিডি। শুধু এইটুকু আমাকে টাইপ করে পাঠাও। কতটুকু সময় লাগতে পারে? গতকাল যে নাম্বারটা পাঠিয়েছিলে সেম নাম্বার রয়েছে, সেম নাম্বার 6291515880, সেম নাম্বার। অর্থাৎ গতকাল যারা পাঠিয়েছিলে তাদের কয়েক সেকেন্ড লাগবে মাত্র টার্গেট জিডি টাইপ করতে। কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড লাগতে পারে কোড টাইপ করতে। তো চলে এসছে। যাদের মানে অসুবিধা আছে, মানে যারা গতকাল পাঠাওনি তারা এই নাম্বারটাতে পাঠিয়ে রাখো, তাদের হয়তো 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে। কিন্তু যারা গতকাল কোড পাঠিয়েছিলে তাদের সময় লাগে মাত্র 2-3 সেকেন্ড। কোডটা কি? টার্গেট জিডি। টার্গেট জিডি শুধু এটুকু টাইপ করে পাঠাও। নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880। ঠিক আছে, এই নাম্বারটা তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো। আদার্স কোনো কিছু লিখবে না, কোনো কিছু এক্সট্রা মেসেজ করবে না প্লিজ। এটা বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। যে কথাটা বারবার বলি, এই ভদ্রতা জায়গাগুলোকে দুর্বলতা মনে করো না, তাতে তুমি সব থেকে বেশি প্রবলেমে পড়বে। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, অপব্যবহার করো না। একটাই মেসেজ করো, একাধিক মেসেজ করো না। আমাকে আলটিমেট কমেন্ট বক্স বন্ধ রাখছি কেন? মানে এই ন্যূনতম মানে ভদ্রতার জায়গাটা কি শেখনি? এই কালচারের জায়গাটা কি বিশ্বাস করো না? যে হ্যাঁ বারংবার বলা হচ্ছে নোটস এর জন্য, সেই একই জিনিস নাম ধরে বলতে পারি, নাম ধরে বলতে পারি যে এরা এই একই জিনিস বারবার করছে। মানে একটা মেসেজ করার পরও তারপরে আবার সেই একই রকম মেসেজ। সুদীপ্তা ঘোষ, অলোক মন্ডল, মোহাম্মদ আলী রহমান, কেন ভাই? সুযোগটাকে দুর্বলতা মনে করছো কেন? আমি তো তোমাকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। আজ 2 দিন ক্লাস করার পর তোমার কি কি ক্ষতি হয়েছে একটু বলো দেখি। উপকারের দরকার নেই, কোনো উপকারের দরকার নেই। কি কি ক্ষতি হলো সেটুকু যদি একটু বলো, কি কি ক্ষতি হলো? তাহলে এরকমটা কেন করছো? গতকাল আমি প্রায় 2 ঘন্টা ছিলাম তোমাদের সাথে। 2 ঘন্টায় আমি 2 মিনিট একটানা ইয়ে করে মানে দাঁড়িয়ে নেই, আমি রেস্ট নিইনি, কন্টিনিউ বলে গেছি। কতটা ক্ষতি করেছি আমি জানি। তোমরা এখনো অনেকটা কম বয়স, তার মানে তো এই না যে তোমার অন্যায়টা অন্যায় নয়। তোমার কালকে কম বয়স এটাকে নিয়ে তুমি ইয়ে করতে পারবে যে ঠিক আছে স্যার আমার একটু কম বয়স, আমি একটু কোচি, আমি একটু কিউট স্যার, তাহলে কাট আপ আমার তো হয়নি, আমাকে চাকরিটা দিয়ে দিন। এরকম ব্যাপার আছে নাকি? কিউটের আলাদা ক্যাটাগরি আছে নাকি? আমি ছোট, আমি কম বুঝি, তার জন্য আলাদা ক্যাটাগরি আছে নাকি? তাহলে এটা বাস্তবের মাটি। ঠিক আমি পড়লেও যতটা লাগবে তুমি পড়লেও ততটা লাগবে। আমারও যতটুকু ছাল উঠে যাবে তোমারও ততটুকুই ছাল উঠে যাবে। মানতে শেখো, হয় মানো আর নইলে নিজে জানো। একবার হারিয়ে গেলে ফিরে আসতে পারবে না। রিপিটেডলি একই কথা বলে যাচ্ছি আর একটাই জিনিস বারবার করে যাচ্ছে। ক্লাসের মাঝে আমাকে এক্সট্রা মেসেজ করতে হচ্ছে, কমেন্ট বক্স বন্ধ করতে হচ্ছে। তোমার লক্ষ্যই না, তোমার কাছে পিডিএফটা হচ্ছে আসল কথা। আরে ভাই পিডিএফ নিয়ে তুমি কি করবে? এই একটা পিডিএফ এ তুমি কি পাবে? এখান থেকে সব কমন চলে আসবে, সবকিছু পেয়ে যাবে এখান থেকে। রিপিটেডলি বলছি পছন্দ হচ্ছে না। না মানে পছন্দ কি তাদের কথা হয় যারা সুন্দর করে কথা বলে, আর যারা একটু রেগে কথা বলে তারা ভালো লোক না, তাই তো? যারা সুন্দর করে বাবা বাচ্চা করে কথা বলে, এসো বাবা, শোনো বাবা, ঘাড়ে এসে বড় বসো বাবা, আর তুমি আমার কাছে পড়লে তুমি চাকরি পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি, আমার কাছে পড়লে চাকরি, ওরাই ভালো। যত খারাপ আমি করছি নাকি? সময় যদি বুঝতে না পারো, আমার কথাগুলো যদি তোমাকে টাচ না করতে পারে,
তাহলে তুমি জেনে রেখো তোমার হারিয়ে যাওয়া নির্ধারিত, অবশ্যম্ভাবী। আরো একবার বলছি, আমি আমি আবার বলছি, আমি রাগ করছি না, আমি রাগ করছি না, আমি বরাবরই এই টোনে কথা বলি। আমি বিশ্বাস করি যে কোনো একজন টিচার, তিনি একজন পথপ্রদর্শক, তিনি গাইড করেন, তিনি শুধুমাত্র ম্যাথ, রিজনিং, ইংলিশ এটা পড়ান না, সেটা শুধু কাজ না। তো আমি সেই কাজটা রিপিটেডলি করে থাকি। আমি আবারও বলছি, আমার কাদের উপর এই দায়িত্ব নয় যে আমি শুধু সিলেবাস শেষ করে দিলাম হয়ে গেল, তাহলে আমি শুধু সাবজেক্টই পড়াতাম। এই গতকাল যে সব কথা বলেছিলাম, আজও যা যা কথা বলছিলাম আমি বলতাম না। আর তুমি যদি মনে করো না এগুলোর কোনো ভ্যালু নেই, শুধুমাত্র পড়লেই সবকিছু হয়ে যাবে, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। বোঝাতে পারলাম? তো সেই জন্য আবারও বলছি যে এখনো সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও। না জানলে মেনে চলো, না জানাটা অপরাধ নয়, কিন্তু তুমি জানার পরও সেই একই জিনিস করে যাচ্ছ, একই ভুল করে যাচ্ছ, তাহলে তুমি অপরাধ করছো। আমি এটা বলতে চাইছি। নেক্সট যেটা বলার যে এর মধ্যে ভাই সরি রাগ কোনো কিছু নেই। আমি আবারও বলছি, আমি তোমার বিরুদ্ধে নই, আমি তোমার শত্রু নই, এটাকে বোঝার চেষ্টা করো। একজন টিচার মানে এই না যে শুধুমাত্র সে কোলে বসিয়ে বাবা সোনা মানিক ধন বলবে তোমাকে, এটা নয়। একজন টিচার মানে ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক, যেখানে যে টোনে কথা বলা উচিত সেই টোনে কথা বলা। আমি এই রীতিনীতিতে বিশ্বাস করি, আমি কন্টিনিউ এই ওয়েতে কন্টিনিউ চলি। আমি ওই ওই আর পাঁচজনের মতো করি না, বলি না। তুমি কখনো দেখতে পাবে না আমার কাছে ওই রকম টাইপের। আমাকে কেউ যদি পার্সোনালি ফোনও করে, আমি তাকে আমার এই যা যা সত্যি, যে হ্যাঁ এটা করলে তুমি এই পাবে, এটা তোমার ডিসিশন নেওয়ার দায়িত্ব, এই জায়গাটায় সাজেশন আমি দিতে পারি, এরকম। আমি কখনো কাউকে ভুল পথে চালিত করি না। তো সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। আর জেনে রেখো, যে তোমার ভুল ধরে না, যে তোমার মুখের উপর কোনো কথা বলে না, যে তোমার ভুল ধরিয়ে দেয় না, সে সব থেকে বড় শত্রু তোমার। যে তোমার কাজের প্রশংসা করবে, আবার তোমার ভুল হলে তোমাকে ধরিয়ে দেবে, সেই তোমার প্রকৃত বন্ধু। দেখবে তুমি যাদের সাথে মেশো, এই দুটো গ্রুপের লোকই তুমি খুঁজে পাবে। তোমার পছন্দের ব্যক্তি সবসময়ের জন্য ওই লোকটাই হবে যে তোমার সবসময় প্রশংসা করে। কিন্তু যে প্রশংসাও করে ভুলও ধরিয়ে দেয়, তুমি তাকে পছন্দ করো না। কারণ কি? আমরা উচ্ছেদ থেকে বিরিয়ানি বেশি পছন্দ করি, আমরা উচ্ছেদ তুলনায় বিরিয়ানি বেশি পছন্দ করি। কেউ আছে, আমি যদি এখানে বলি আমরা বিরিয়ানি কে কে পছন্দ করি, সবাই হাত তুলবে, আমি 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 আমি। আর যদি বলি উচ্ছে কে পছন্দ করি, একজন হাত তুলবে না। কিন্তু উপকারী কোনটা? উপকারী কোনটা? বিরিয়ানির দোকানের জন্য অ্যাড দিতে হয়, উচ্ছের দোকান, উচ্ছের জন্য কোনো কিছু অ্যাড আসে দেখেছো? কোন দেখেছো উচ্ছের জন্য কোনো অ্যাড এসছে আজ পর্যন্ত? কেউ দেখেছো? শুধু যদি এই ব্যাপারটা যদি না বুঝতে পারো, তাহলে তুমি গেলে। আমাদের সবসময়ের জন্য যেটা রঙিন তা আকর্ষণ করে, আর যা আকর্ষণ করে তার পুরোটা সব সময় সত্যি নয়। কারণ যা স্থায়ী তা তোমাকে সহজে আকর্ষণ করবে না, যা স্থায়ী তা তোমাকে সহজে আকর্ষণ করবে না, আর যা ক্ষণস্থায়ী তা তোমাকে সব থেকে বেশি আকর্ষণ করবে। এই কথাগুলো বুঝতে আর কত বছর লাগবে? এখনো বলবে যে আমি ছোট, আমি কচি, আমি বুঝি না, এগুলো দিয়ে মানবে লোকে? তাহলে সেই জন্য বলছি বারবার, আমি তোমার শত্রু নই, আমি তোমার ক্ষতি চাই না। আজকের পর তোমার সাথে আমার দেখা হোক বা না হোক, কারণ আমার দিক থেকে কাউকে ব্যক্তিগতভাবে ফোন মেসেজ পর্যন্ত করা হয় না, ফোন মেসেজ পর্যন্ত করা হয় না। যাই হোক, কোড পাঠিয়ে রেখো, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, সবার কাছে চলে যাবে। আবারও বলছি, পিডিএফ নোটস তোমাদের জন্য। তোমার মনে হয় যে আমার সেই বয়স হচ্ছে এসএসসি জিডি পরীক্ষায় বসবো, বা আমার সেই ইচ্ছা রয়েছে এসএসসি জিডি পরীক্ষায় বসবো? এই পিডিএফ নোটস তোমার জন্য, তোমাদের জন্য, তোমাদের কাছে পৌঁছে যাবেই। আমি তো বারবার বলছি, দেখবে এই মেসেজের নিচে লেখা আছে যে পিডিএফ নোটস তোমাদের কাছে পৌঁছে যাবেই। সেই ধৈর্যটুকু রাখো, তুমি ধৈর্যই দেখাচ্ছ না। আবার বলছি, ভগবান তোমাকে দেওয়ার জন্য বসে রয়েছে, তুমি নিতে পারছো না। যে কোন ওয়েতে নিতে হয় ভগবানের থেকে, আমি আমার কথা বলছি না, বারবার বলছি, আমি খুব সামান্য, অতি সামান্য আমি উদাহরণ দিচ্ছি মাত্র,
যিনি সর্বশ্রেষ্ঠ, যার কাছে আমরা প্রার্থনা করি, আমি তার কথা বলছি, আমিও তার কাছে প্রার্থনা করি। তো তার কথাই বলছি যে ভগবান আমাদের সবার কাছে, মানে তুমি জেনে রেখো তোমার কাছে কোনোদিন অপরচুনিটি বলে কোনো কিছু আসবে না, যে ভগবান তোমার ছুড়ে নেয়, অপরচুনিটি ছুড়ে দিলাম, নিয়ে এবার নিয়ে নে হয়ে যাচ্ছে না। আমরা কখনো প্রকৃতিতে ওই লোহা সোনা রূপা যেগুলো পাই না, ওই অবস্থায় পাই না। আজ আমি এখানে ধরো একটা সোনার আংটি বা রূপোর আংটি পরে রেখেছি, এই অবস্থায় ছিল না কোনোদিন। এ কিন্তু কিভাবে ছিল, খনিজের অবস্থায় ছিল। এই লোহা বা সোনা বা এর সাথে অনেক কিছু মেশানো ছিল, অনেক কিছু মেশানো ছিল। বোঝাতে পারলাম? কোড এখানে লিখো না কোনো কিছু, এই উপকার করো না। মানে তোমার যদি মনে হয় তোমার অনেক বড় মন, তুমি উদার মানসিকতার, তাহলে তোমার বাড়ির আশেপাশে দেখো অনেক লোক রয়েছে, তাদের সাহায্যের দরকার রয়েছে, এদেরকে সাহায্য করো না। কারণ যখন কোড শেয়ার করা হয়েছিল লিঙ্কটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল, এখন আবার অ্যাক্টিভ আছে। তাই বলবো এই উপকার করো না, ঠিক আছে? এই যারা এসছে তারা ক্লাসই করেনি, হঠাৎ করে এসছে, যে গ্রুপে একটা মেসেজ করেছি তারপরে এসছে। তো যেটা বলছিলাম, এই সোনা রূপা যা কিছু দেখছো না, এগুলো প্রকৃতির কিন্তু এই অবস্থায় পাওয়া যায় না, এগুলো কিন্তু ওখান থেকে শোধন করতে হয়, তবে গিয়ে সোনা রূপা এইভাবে আসে। তা তুমি জেনে রেখো যে তুমি ওই রকম ভাবে ভেবো না যে তোমার কাছে একটা অপরচুনিটি চলে আসবে। আমাদের সবার কাছে রেগুলার এই একটা দিন দিচ্ছে, এই দিনের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। টার্গেট, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাগ, ভালোবাসা, হিংসা, ঘৃণা, একই রকম ভাবে অপরচুনিটি, সবকিছু রয়েছে। এবার তুমি এটাকে কিভাবে দেখছো? তুমি চিনতেই পারলে না অপরচুনিটি কোনটা, এটাকে ধরে দড়ামুচু করে ছুড়ে ফেললে। তো খুব স্বাভাবিক, তুমি টেনশনটাকে ধরে নিয়ে চলে আসলে, তো তোমার সেটাই হবে না চিনতে পারলে। এবার চেনার উপায় কি? তাহলে এই ফিল্ডের মধ্যে তোমাকে দীর্ঘদিন থাকতে হবে, দীর্ঘদিন তোমাকে এই সাধনা করতে হবে, তুমি অটোমেটিক বুঝতে পারবে যে কোনটা আমার জন্য না, কোনটা বাদ দিয়ে দেবো, আর কোনটাকে আমি অ্যাকসেপ্ট করবো। আমাদের কোনোদিনের জন্য এরকম হবে না যে তোমাকে কেউ অপরচুনিটি দিল, তোমাকে সেইগুলোকে কনভার্ট করতে হবে, সেইগুলোকে কনভার্ট করতে হবে। দেখো কত তাড়াতাড়ি বুঝতে পারো আমার কথাগুলো। আর যারা ইংলিশের জন্য রয়েছে, আবারও বলছি ইংলিশের ক্লাস হবে, এই সেশনের মধ্যে আমি ইংলিশের ক্লাস রাখিনি, আগামীকাল হিন্দি ক্লাস থাকছে। আমি বলবো হিন্দি ক্লাসটা অবশ্যই একবার করে দেখো। হিন্দি, আমি বলছি না যে হিন্দি সহজ ইংলিশ কঠিন, আমি বলছি না। হিন্দি কেন সহজ মনে হয় আমি প্রথম দিনও বলেছি, আরো একবার বলছি, হিন্দি এই কারণে সহজ মনে হয় যে হিন্দির সাথে বাংলার অনেকটা মিল আছে। আমরা অনেক কথা বাংলার মধ্যে হিন্দি কথা বলে থাকি। আর আমরা যারা ভারতীয়, যারা এই দেশে দীর্ঘদিন মানে জন্ম থেকে বাস করছি, তাদের মধ্যে হিন্দি ব্যাপারটা রক্তে মিশে রয়েছে। মানে আমি যদি কোনোদিন হিন্দি নাও বলি, তাও আমি কিছু কথা বললে বুঝতে পারি, সবটা না বললেও আমি দু চারটে কথা এদিক ওদিক করে বুঝতে পারি। আর কেউ যদি একটু অ্যাডভান্স থাকো, একটু যদি সাউন্ড থাকো, যখন চোখ কান খোলা রয়েছে, তাহলে তুমি বলতে পারো, হয়তো সময় পড়তে পারো না, এটা ঠিক। তো তোমার কাছে যখন এতটা পর্যন্ত রয়েছে, তুমি কথা বললে বুঝতে পারো, তুমি নিজে বলতে পারো, তাহলে আমাদের তো তিনটে জিনিস, আমরা বাংলা কি, বাংলা আমি এটা কি কি হয় দেখো, রিড, রাইট আর স্পিক। রিড, রাইট আর স্পিক। তো আমি বলতে পারছি, বুঝতে পারছি, একটা জায়গা তো আমার রেডি আছে, বাকি আমি হয়তো পড়তে পারি না ভালোভাবে বা লিখতে পারি না। তো এই দুটো জায়গা, তাই তো? এবার এই যে আমরা যখন সংস্কৃত বা হিন্দি তো সবাই পড়েছি 7 বা 8-এ, সবাইকে পড়তে হচ্ছে, এখানে এমন কেউ নেই যে পড়নি, কেউ বলতে পারবে না। তো তোমার কিছু না কিছু মনে আছে, সেই অক্ষরগুলো কিছু না কিছু মনে আছে, যেগুলো আমরা দেবনাগরিক অক্ষর বলতাম, সেগুলো মনে আছে কিছু না কিছু, সেগুলোই তো এখান থেকে কাজে লাগবে। আর ওই যে বললাম হিন্দির সাথে যেহেতু আমরা ওতপ্রোতভাবে জড়িত, তাই সাবজেক্টটা মনে হয় অনেকটা সহজ। বেশ কিছু ওয়ার্ড একদম বাংলার সাথে হুবহু মিল রয়েছে, খুব, আমরা বাংলা যা বলি হিন্দিতে একই কথা বলি, তাই মনে হয় হিন্দি বোধহয় সহজ, আর অন্য কিছু না। ইংলিশটা আমাদের যেহেতু বিদেশি ভাষা, আমরা হয়তো অতটা চর্চার মধ্যে না, ছোটবেলা থেকে ভয় পেয়ে থাকি ওই সাবজেক্টটাতে। তাই তাই আমি বলবো তোমার যেটা পছন্দ তুমি সেটাকে করো, তোমার যেটা সুবিধা। তো অবশ্যই রেডি থেকো আগামীকাল লাইভ ক্লাস করার জন্য, লাইভ ক্লাসটা মিস করবে না। ঠিক সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। আমি নতুন ব্যাচ সম্পর্কে সবকিছু জানিয়ে দেবো, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস, সবকিছু সবকিছু আমি জানিয়ে দেবো। আবারও বলছি, এখানে তো মাত্র কয়েকজন টিচারকে দেখছো, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমাদের কোনো রকম খিচুড়ি ক্লাস হবে না, সাবজেক্টে ক্লাস হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে।
আমি ইকোনমিক্স বললাম মানে এই না যে আমি ইকোনমিক্স তোমাকে একদম পুরো WBCS এর মতো ইকোনমিক্স পড়াবো, একদম না। আমি জানি যে তুমি জিডি পরীক্ষা দেবে, তো জিডি পরীক্ষার জন্য যে পয়েন্টগুলো দরকার আমি শুধু সেই পয়েন্টটুকুই তোমাকে পড়াবো, সেই পয়েন্টটুকু। তাতে আমার একটা দুটো বা তিনটে ক্লাস লাগবে। সেটা হয়ে গেলে তুমি যদি সেটাকে নিতে পারো, আশা করা যায় যদি একটা কোশ্চেনও আসে, কারণ ওই একটা কোশ্চেন তোমাকে অনেকটা পথ বাঁচিয়ে দেবে। জেনে রেখো আমাদের এটা কিন্তু পার্সেন্টেজে ক্যালকুলেশন হবে না, পার্সেন্টাইলে ক্যালকুলেশন হবে। আর পার্সেন্টাইলে ক্যালকুলেশনে কিন্তু ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ম্যাটার করে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ম্যাটার করে। পার্সেন্টাইলে ক্যালকুলেশন যদি আমি কোনোদিন দেখাতে পারি তাহলে বুঝতে পারবে এই জায়গাগুলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা সিক্রেট কোড পাঠিয়েছো তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পৌঁছে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।